চলে আসলাম আজকের আবার তোমাদের জন্য সরল দোল গতির প্রবলেম সেট 1 যেটা আমাদের চলছিল সেটার 11 নম্বর অঙ্কটা নিয়ে। ছায়া প্রকাশনীর বইটা আমরা করাচ্ছি দুয়ারি মাইতি মজুমদারের, সেটার 11 নম্বর অঙ্কটা থেকে আজকে আবার ডিসকাশন করব। দেখো, ছায়া প্রকাশনীর যে 11 নম্বর অঙ্কটা দিয়েছে সেটা বলছে যে সরল দোল গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ কত দেওয়া আছে, 3a + 27x। সমীকরণটা কি দিয়ে দিয়েছে দেখো, বলছে যে 3a প্লাস হচ্ছে 27x এটা ইকুয়াল টু 0, এই সমীকরণটা দেওয়া আছে। বলছে যে এই কণার কৌণিক গতিবেগ কত হবে, কণাটার কৌণিক গতিবেগ কত হবে। কৌণিক গতিবেগ কোনটাকে বলে? কৌণিক গতিবেগ বলা হয় ওমেগাটাকে কৌণিক গতিবেগ বলা হয়। ওমেগা কত হবে সেটা তোমাকে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা হচ্ছে। এবার এই ওমেগাটা তুমি কি করে বার করবে একটুখানি মন দিয়ে শুনবে। দেখো, এটাকে তুমি কিভাবে সলভ করবে, এই 3a + 27xটাকে এইভাবে সলভ করো। 3 এর জায়গায় 3a রাখো, যেটা 27x আছে ওটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে এটা হয়ে যাবে -27x। এটা হয়ে গেল। তার মানে বা দিয়ে এর মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে -9x হয়ে যাবে, কারণ 3 দিয়ে আমি এটাকে ভাগ করে দিয়েছি। তুমি 3 আর 27 দুদিক দিয়ে কেটে দাও না, 3 একে 3 আর 3 নং 27, তাহলে এখানে 9 থাকে। আমি যদি 3 দিয়ে 27টাকে কাটিস, সিম্পল হিসাব, 9 থাকবে এখানে। তাহলে কত হচ্ছে, a = দাঁড়াচ্ছে -9x দাঁড়াচ্ছে। তাহলে a = দাঁড়ালো -9x, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর আমরা ত্বরণের আমরা নিজেরা a মানে কি, a মানে কিন্তু এখানে বুঝতে হবে ত্বরণের কথা বলা হচ্ছে। a মানে কি, a মানে হচ্ছে ত্বরণ। ত্বরণের আমরা একটা নিজস্ব ফর্মুলা জানি, সেটা হচ্ছে a = -ω²x হচ্ছে ত্বরণের একটা ফর্মুলা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তুমি দেখো এই জায়গাটা ভালো করে দেখো, a = এই যে a = -ω²x, এই ফর্মুলাটা আমি লিখে রেখেছিলাম, কালকেও লিখে রেখেছিলাম 3 নম্বরে, যে a = -ω²x, এটা হচ্ছে ত্বরণের ফর্মুলা। তাহলে এবার এই দুটোকে যদি তুমি তুলনা করো তাহলে কি দেখতে হবে, দেখো এর জায়গাতে a বসে আছে, x এর জায়গাতে x বসে আছে, মাইনাসের জায়গায় মাইনাস বসে আছে, ω² এর জায়গাতে 9 বসে আছে। তার মানে আমি যদি বলি যে ω² = 9, তাহলে আমার কথাটা নিশ্চয়ই কিছু ভুল বলা হবে না, হবে না তো? তাহলে আমাকে এখানে লিখতে হবে 1 ও 2 তুলনা করে পাই। ঠিক আছে, এখানে কি লিখবো, 1 ও 2 তুলনা করে পাই। ঠিক আছে, এইটা লিখে দিলেই হয়ে যাবে, 1 ও 2 তুলনা করে। তাহলে ω² = কত দাঁড়ালো, 9 দাঁড়ালো। এবার তাহলে ওমেগার ভ্যালুটা কত দাঁড়াবে, স্কোয়ারটা তুলে দিলে পাশে রুট এসে যাবে, √9, মানে উত্তর এসে যাবে 3। প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কেবলমাত্র শুধু 3 লিখলেই হয়ে যাবে। তাহলে এই 3 হচ্ছে রেডিয়ান পার হচ্ছে সেকেন্ড। এইটা মনে রাখবে যে ওমেগার যে ভ্যালুটা, সেটার যে ইউনিটটা বেরোয় সেটা রেডিয়ান পার সেকেন্ড বেরোয়। দেখো আমি কি করেছি, এই এর সাথে এই তুলনা করেছি, মাইনাসের সাথে মাইনাস কম্পেয়ার করেছি, এক্স এর সাথে এক্স এ কম্পেয়ার করেছি। তাহলে দেখো ω² এর জায়গাতে 9 বসে আছে। তার মানে সিম্পল হিসাব ভাই, ω² = 9। তাহলে ω² যদি 9 হয় তাহলে শুধু ওমেগা কত হবে, √9, মানে 3 হবে অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল 11 দাগের কোয়েশ্চেনটা, 11 এর দাগের কোয়েশ্চেনটা কমপ্লিট। ঠিক আছে, 11 দাগেরটা শেষ। দেখো কোয়েশ্চেনটা দিয়েছে, বলছে একটি সরল দোলগতি সম্পন্নকারী কোন কণা তার বিস্তারের প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে। কোথা থেকে যাত্রা শুরু করে, প্রান্তবিন্দু থেকে। আচ্ছা, প্রান্তবিন্দু থেকে যখন যাত্রা শুরু করে তখন তার ইকুয়েশনটা কিরকম হয়, 12 দাগের কোয়েশ্চেনটা করাচ্ছি। প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে তার ইকুয়েশন লিখতে বলেছি, x = a cos ωt। এটা বলেছি প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে এই ইকুয়েশনটা ধরে করতে। দেখো এখানে লিখে দেওয়া আছে, প্রান্তবিন্দু থেকে বললে আমরা x = a cos ωt ইউজ করে অঙ্কটা সলভ করব। তাহলে প্রান্তবিন্দু থেকে বলা আছে বলে আমরা x = a cos ωt লিখে করলাম। এবার এখানে বলে দিয়েছে যে প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করে, কণাটির দোলনকাল t এবং যাত্রা আরম্ভের t/12 সময় পড়ে। মানে যাত্রা যখন শুরু হবে তার t/12 সময় পড়ে, তার গতিশক্তি কত, তার স্থিতিশক্তি কত, এটা তোমাকে বার করতে দিয়েছে। যাত্রা আরম্ভের t/12 সময় পড়ে, মানে এখানে যেটা t রয়েছে এই t এর জায়গাটাতে আমরা কত পুট করব, আমরা পুট করব হচ্ছে t/12, ক্যাপিটাল T বাই হচ্ছে 12 পুট করব। যাত্রারম্ভের যেহেতু t/12 সময় পরে বলছে, সেই জন্য আমরা কত পুট করব, আমরা এখানে ক্যাপিটাল T/12 পুট করব। তাহলে x এর জায়গাতে সেটা, এই t এর জায়গাতে, টাইমের জায়গাতে ক্যাপিটাল T/12 পুট করছি। তাহলে দেখো x = a cos, ঠিক আছে, ওমেগার জায়গায় ওমেগা রাখলাম। আচ্ছা, ওমেগার জায়গাতে না আমরা একটা কাজ করছি, আমরা এই জিনিসটা জানি তো, আগের দিনেও অনেকবার বলেছি, t = হচ্ছে 2π/ω। আমরা ওমেগাটাকে যদি এখানে নিয়ে যাই তাহলে ক্যাপিটাল টিটা এখানে চলে আসবে। তাহলে ওমেগা এখানে চলে গেলে 2π/ হচ্ছে ক্যাপিটাল টি হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা কি বললাম, পর্যায়কাল যেটা বা দোলনকাল যেটা, তার সাথে ওমেগার রিলেশন আছে, যে t = 2π/ω। আমরা যদি ওমেগাটাকে টি ক্যাপিটাল টি এর জায়গায় নিয়ে যাই তাহলে ক্যাপিটাল টিটা ওমেগার জায়গায় চলে আসবে। তার মানে ω = 2π/T হবে। তাহলে ওমেগার জায়গাতে আমরা সেটাই পুট করছি, এইটা
টু পাই বাই হচ্ছে ক্যাপিটাল টি পুট করছি ইনটু দিয়ে স্মল টি এর মান কত, স্মল টি এর যে মানটা দেখো সেটা বলে দেওয়া আছে প্রশ্নতে, সেটা হচ্ছে ক্যাপিটাল টি বাই 12, কারণ আমাকে এই টি বাই 12 সময় পরে, এই টি বাই 12 সময় পরে আমাকে কি বার করতে হবে, গতিশক্তি আর স্থিতিশক্তি বার করতে হবে। ওই জন্য স্মল টি এর জায়গাতে আমরা ক্যাপিটাল টি বাই 12 পুট করব। ওই জন্য এইখানে যে স্মল টিটা আছে এখানে আমরা ক্যাপিটাল টি বাই হচ্ছে 12 পুট করলাম। এবার দেখো ক্যাপিটাল টি কেটে গেল, 2 আর 12 কেটে গেলে নিচে 6 থাকে, তাহলে পাই বাই 6 দাঁড়াচ্ছে। আচ্ছা পাই বাই 6 মানে কত বোঝায় বলো তো? এই যে পাই বাই 6, কস পাই বাই 6 মানে বোঝা যাচ্ছে কস 30 ডিগ্রি, আর এই কস 30 ডিগ্রির মান কত, √3/2। তাহলে আমরা একটা কাজ করছি এখানে দেখো, সেটা হচ্ছে এক্স এর জায়গাতে এক্স থাকলো, এ এর জায়গাতে এ থাকলো, আর কস পাই বাই 6 মানে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মান কত, √3/2 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে a ইন্টু √3/2, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটা হচ্ছে একটা রিলেশন আমরা বার করে রেখেছি। এবার আমাকে বলছে যে স্থিতিশক্তি আর গতিশক্তির অনুপাত বার করতে বলেছে। গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত কত হবে দেখো, তাহলে গতিশক্তি গতি হবে স্থিতিশক্তিকে, গতিশক্তির সাথে আমাকে অনুপাত করতে হবে কাকে, স্থিতিশক্তিকে, ঠিক আছে? এই দুটোকে আমাকে রেশিও করতে হবে। গতিশক্তির যে ইকুয়েশন, গতিশক্তির ইকুয়েশন এটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বসাই এখানে হাফ এম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের ভেতর এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার হয়ে গেল, বাই দিয়ে স্থিতিশক্তি কত, স্থিতিশক্তির ইকুয়েশন হচ্ছে এইটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বসালাম। দেখো হাফ এম ওমেগা স্কোয়ার, ওপরের হাফ এম ওমেগা স্কোয়ার কেটে গেল, কেটে যাওয়ার পরে ওপরে থাকছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, বাই হচ্ছে কত, মাইনাস হচ্ছে কত তোমার হচ্ছে এক্স স্কোয়ার থাকছে। তাহলে এবার একটা কাজ করছি দেখো, আমরা এ স্কোয়ারের জায়গাতে এ স্কোয়ার রাখছি মাইনাস দিয়ে, ঠিক আছে? মাইনাস দিয়ে কি করছি দেখো, এখানে যেটা এক্স এর ভ্যালু বেরিয়েছে, এক্স এর ভ্যালু কত বেরিয়েছে, a বাই √3 বেরিয়েছে না, a √3/2 বেরিয়েছে। তাহলে এই এক্স এর জায়গাতে এক্স এর যে মানটা a √3/2 সেটা এখানে পুট করছি। তাহলে দেখো এটা দাঁড়াবে হচ্ছে a স্কোয়ার ইন্টু 3 বাই হয়ে যাবে 4, নিচেও তাই হয়ে যাবে a স্কোয়ার ইন্টু 3 বাই হয়ে যাবে 4। কি করে হলো আমি বুঝিয়ে দিই, একবার মন দিয়ে শুনবে জিনিসটা। দেখো এক্স এর যে জায়গাটাতে এক্স এর মাথা দেখো স্কোয়ার আছে, আমি যদি এইটার স্কোয়ার বার করতাম, এই এক্সটার যদি স্কোয়ার করতাম তাহলে এর মাথায় স্কোয়ার হয়ে যেত, √3 স্কোয়ার করার ফলে এটা 3 হয়ে যেত, এটা 3 হয়ে যেত, আর 2 স্কোয়ার করার ফলে এটা 4 হয়ে যেত। তাহলে আমি আলটিমেটলি করেছি দেখো এক্স এর যদি স্কোয়ার করা হয় তাহলে এটার স্কোয়ার হয়ে গিয়ে এটা স্কোয়ার হবে, √3 স্কোয়ার হয়ে গিয়ে এটা শুধু 3 হবে, 2 স্কোয়ার হয়ে গিয়ে এটা 4 হবে, ওই জন্য এটা আসবে। তো আমি একবার আমি এটা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা। বুঝতে না পারলে তোমরা এখানে সাইডে এক্স স্কোয়ারের মান বার করে নিতে পারো। এক্স যদি এটা উভয় দিকে বর্গ করে দাও তাহলে এক্স এরও বর্গ হবে, এখানে a √3/2 তারও হচ্ছে বর্গ হবে, করে দেখো তাই আসবে, এইটাই আসবে, স্কোয়ার 3/4 আসবে। দেখে নাও এর স্কোয়ার করলে a স্কোয়ার, √3 স্কোয়ার করলে 3, আর 2 স্কোয়ার করলে 4, তাই আসবে। তোমরা নিজেরা করে দেখতে পাবে এখান থেকে, ঠিক আছে? তাহলে এটাকে যদি সলভ করি কত হচ্ছে একটুখানি দেখো মন দিয়ে, যে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কত হচ্ছে উপরে দেখো, এটা দেখো এখানে এটার তলায় কিছু নেই মানে 1 আছে, আর এখানে 4 আছে, 1 আর 4 এর লসাগু করলে 4 হয়, তাহলে 1 কে 4 দিয়ে ভাগ করলাম 4 থাকলো, 4 কে স্কোয়ার দিয়ে গুণ করলাম, এখানে থাকলো হচ্ছে 4 a স্কোয়ার মাইনাস, ঠিক আছে? এখানে দেখো 4 কে 4 দিয়ে ভাগ করলাম 1 থাকে, 1 কে এই a স্কোয়ার ইন্টু 3 মানে হচ্ছে 3 স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে উপরে হয়ে গেল 3 স্কোয়ার, তাহলে উপরে হলো 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 3 স্কোয়ার, বাই দিয়ে নিচে কত থাকছে দেখো 3 এর সাথে স্কোয়ারের গুণ মানে 3 স্কোয়ার, বাই দিয়ে কত, বাই দিয়ে হচ্ছে 4, বোঝা গেল তার অবধি? তাহলে উপরে দাঁড়াচ্ছে 4 স্কোয়ার থেকে 3 স্কোয়ারের বিয়োগ মানে একটা স্কোয়ার, a স্কোয়ার বাই 4, নিচে দাঁড়াচ্ছে 3 স্কোয়ার বাই 4। তাহলে আমি যদি এটাকে সলভ করি, আমি এই সাইডে করছি, আমার এখানে জায়গা নেই তো আমি এই সাইডে করছি, তোমরা একটুখানি বুঝে নিও জিনিসটা, ঠিক আছে? আমি এইটুকু খোপচার ভেতর করছি। তাহলে দেখো এখানে হচ্ছে 4 স্কোয়ার থেকে একটা 3 স্কোয়ার বাদ যাবে মানে শুধু a স্কোয়ার থাকবে, a স্কোয়ার বাই 4, আর নিচে থাকা এই 3 স্কোয়ার বাই 4টাকে আমি উল্টে দেবো। এটা তোমরা নিশ্চয়ই জানো যে 3 স্কোয়ার বাই 4 যেটা আছে এটাকে আমি উল্টে লিখতে পারি, তাহলে উল্টে লিখলে উপরে চলে যাবে 4 আর নিচে হয়ে যাবে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে a স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 4 4 কেটে গেল, উপরে 1 থাকবে নিচে 3 থাকবে, রেশিও করে 1/3 দাঁড়াচ্ছে বা 1:3 দাঁড়াচ্ছে। তোমাদের বইতেও দেখবে যে এর উত্তরটা 1/3 বা ইস্টু আকারে দেওয়া আছে, 1:3 দেওয়া আছে, তোমরা কিন্তু এটাকে ইস্টু দিয়ে 1:3 আকারে লিখবে। তাহলে নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পেরেছো অঙ্কটা আমরা কিভাবে সলভ করেছি। যেটা ফর্মুলা গতিশক্তির জায়গায় গতিশক্তির ফর্মুলা, স্থিতিশক্তির জায়গায় স্থিতিশক্তির ফর্মুলা ইউজ করেছি, এক্স এর মান যেটা আছে সেটা এখানে পুট করেছি, করে জাস্ট সলভ করেছি, করে আমার ডাইরেক্ট 1:3 উত্তর বেরিয়েছে। তোমরা খালি একটুখানি দেখে নাও ভালো করে, দেখলেই বুঝতে পারবে, এমন কিছু কঠিন নেই অঙ্কটা, ঠিক আছে? চলো আসা যাক হচ্ছে নেক্সট অঙ্কটা দিয়েছে 13 দাগের প্রশ্নটা, সেখানে বলছে সরল দোলগতি সম্পন্ন একটি বস্তুকণার গড় গতিশক্তি নির্দিষ্ট সময় অন্তর অবকাশে বা নির্দিষ্ট সময় অবকাশে গড় স্থিতিশক্তির সমান হয়। মানে আমি যদি গড় গতিশক্তি আর গড় স্থিতিশক্তি যদি বার করতে পারি, দুটোই দেখবো সমান আসছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। বোঝা গেল কোশ্চেনটা কি বললাম? আমি গড় গতিশক্তি বার করব,
আমি গড় স্থিতিশক্তি বার করব, করে দেখব যে দুটো ক্ষেত্রেই আমার উত্তরটা সমান আসছে, এটুকু আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করতে হবে জিনিসটা। দেখো আমি যদি একটা সরল দোলক বলে কল্পনা করি, এটা যদি আমাদের একটা সরল দোলক হয়, এই সরল দোলকটার এই পজিশনে, যেখানে মিন পজিশন যেটা, এখানে এক্স হচ্ছে 0 আর ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, এই জিনিসটা তোমার কাছে মাথা থাকবে। আমি যখন এইটা যখন সর্বোচ্চ অবস্থানে যখন পৌঁছাবে এই জায়গাটা, এইখান থেকে এইটুকু পজিশন যখন পৌঁছাবে, যেটা ওর ম্যাক্সিমাম পজিশন, সেখানে এসে এক্স হয়ে যাবে এ, মানে ওর মিন পজিশন থেকে ও সর্বোচ্চ যতটা সরতে পারে। আমি আগের দিনও বলেছি সেম কথা, এটা আমি এই জন্য বেশি ডিটেলসে যাচ্ছি না, আগের দিনও বলেছি ও মিন পজিশন থেকে, যেটা ওর সাম্যাবস্থা, সেখান থেকে সর্বাধিক যেটা সরতে পারে সেটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল এ বা বলে থাকি বিস্তার। আর সেখানটাতে এসে ওর যে ভেলোসিটিটা সেটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। বোঝা গেল কি বললাম, এটা হয়ে যায়। তাহলে তোমরা এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি কি করছি, এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে এই গোটা রাস্তাটার এইখান থেকে স্টার্ট করে এই এতটা পর্যন্ত গোটা রাস্তাটার স্থিতিশক্তি আর গতিশক্তি কত হচ্ছে সেটা আমি ক্যালকুলেশন করব। এই গোটা রাস্তাটার স্থিতিশক্তি কত, গোটা রাস্তাটার গতিশক্তি কত, এটা আমরা ক্যালকুলেশন করব। দেখো ভালো করে, ঠিক আছে। আমরা করছি 13 দাগের কোশ্চেনটা। 13 দাগের কোশ্চেনটাতে আমরা যখন বার করছি হচ্ছে গড় গতিশক্তি, ঠিক আছে, গড় গতিশক্তি। তো এই গড় গতিশক্তির আমরা এমনি নর্মাল গতিশক্তির ফর্মুলা কি, ই অ্যাভারেজ যদি আমরা বার করি, ই অ্যাভারেজ যদি আমরা বার করি, তাহলে আমরা কি পাবো, গড় গতিশক্তি একবার হচ্ছে প্রাথমিক অবস্থানে তার মোট গতিশক্তি কত দেখব, একবার অন্তিম অবস্থানে তার মোট গতিশক্তি কত দেখব। দেখো আমাদের যেটা গতিশক্তির যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে E1 প্লাস হচ্ছে E2 বাই হচ্ছে কত, বাই হচ্ছে 2, এটা হচ্ছে গড় গতিশক্তির ফর্মুলা। E1 প্লাস E2 বাই হচ্ছে 2, এটা হচ্ছে গড় গতিশক্তির ফর্মুলা। প্রাথমিক অবস্থানে যখন থাকবে তখন E1 এর জায়গায় লিখতে হবে হাফ এম ওমেগা স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। কিন্তু মনে রাখবে, এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যখন এটা প্রাথমিক পজিশনে থাকবে তখন এক্স এর মানটা কত হয়ে যায় বলো তো, এই জায়গাতে তো সরণ তো কিছু হয়নি, আমি যখন এই জায়গাতে ঝুলছে জিনিসটা তখন তো কোনো সরণ হয়নি, তখন এক্স এর ভ্যালু কত, 0। তাহলে আমি যে এক্স যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে আমি কত লিখতে পারি, এক্স এর জায়গাতে আমি 0 লিখে তার স্কোয়ার করতে পারি। বোঝা গেল কি বললাম, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান E1, মানে এই পজিশনের জন্য। আবার যখন এটা এই একদম অন্তিম পজিশনে গিয়ে পৌঁছাবে সেখানে এক্স এর মানটা কত হয়ে যাবে, এ হয়ে যাবে। তাহলে সেটা আমি বসাচ্ছি হাফ এম ওমেগা স্কোয়ার আর ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। ঠিক আছে, বোঝা গেল কেন করেছি, এই জায়গাটা একটুখানি বুঝতে পারলে কিনা দেখো আগে। দেখো আমি এখানে লিখতে পারতাম হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারতাম, এটা অন্তিম অবস্থানে এক্স স্কোয়ার লিখতে পারতাম, কিন্তু বললাম যে এই যে এখান থেকে যখনই আমি একদম অন্তিম পজিশনে যাব, এখান থেকে যখন আমি একদম অন্তিম পজিশনে যাব তখন ওই এক্স এর জায়গাতে আমাদের এই এটা পুট করতে হবে, ওই জন্য এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। বোঝা গেল তো, গোটা নাম্বারটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা গড় গতিশক্তি পাবো। এবার তুমি নিজে হিসাব করে দেখো, দেখো এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে হচ্ছে 0 হয়, 0-র সাথে এই রাশিটার গুণ হলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে থাকছে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার থেকে 0 স্কোয়ারে বিয়োগ মানে শুধু এ স্কোয়ার হবে, এ স্কোয়ার থেকে কিছু বিয়োগ হচ্ছে না মানে কি, শুধু এ স্কোয়ার হবে। তার মানে এটা হচ্ছে যেটা 1/2 এম ওমেগা স্কোয়ার বাই হচ্ছে কত, বাই হচ্ছে 2। এবার দেখো এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো উল্টে দিলে এটা কত হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা, যে এখানে একটা 1/2 আছে, এটা উল্টে গেলে 1/2 তো ছিলই, আর এটা যদি উল্টে যায় তাহলে আর একটা 1/2 আসবে আর এখানে এম ওমেগা স্কোয়ার আসবে, মানে এটা আলটিমেটলি সলভ করে 1/4 এম ওমেগা স্কোয়ার চলে আসবে। এটা হচ্ছে ভ্যালু, 1/4 এম ওমেগা স্কোয়ার চলে আসবে, এটা হচ্ছে ভ্যালু আসবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে নিশ্চয়ই জিনিসটা। কত আসলো, 1/4 এম ওমেগা স্কোয়ার, এটা আসছে গড় গতিশক্তি। তাহলে গড় গতিশক্তির কত মান বেরোলো, 1/4 এম ওমেগা স্কোয়ার। এই মানটা মুখস্থ রেখো, আমার কাছে বোর্ডে জায়গা নিয়ে আমি সাইডে লিখে রাখছি যে গড় গতিশক্তি কত বেরিয়েছে, আমি এখানে লিখে রাখছি যে গড় গতিশক্তি যেটা, এটা কত বেরিয়েছে আমি লিখে রাখছি এখানে, এটা হচ্ছে 1/4 এম ওমেগা স্কোয়ার বেরিয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে। এইটাই যদি আমি দেখাতে পারি যে গড় স্থিতিশক্তিও এটা হয়, তাহলে বুঝবো আমার এটা প্রমাণ হয়ে গেছে। এটা যেমন বেরিয়েছে 1/4 এম ওমেগা স্কোয়ার, আমি দেখবো যে গড় স্থিতিশক্তি করে আমার হিসাবটা একই আসছে 1/4 এম ওমেগা স্কোয়ার, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। করছি গড় স্থিতিশক্তিকে আমরা ইপি অ্যাভারেজ বলছি, মানে পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ করছি। ঠিক আছে, তাহলে E1 প্লাস E2 বাই 2 হবে, সেম জিনিস। এবার গড় স্থিতিশক্তি কি হয় দেখো, গড় স্থিতিশক্তি যখন আমরা মানে গড় স্থিতিশক্তির ইকুয়েশন হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে E1 এর জায়গাতে সেটাই লিখবো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার লিখবো। কিন্তু একটা কথা তোমরা একটুখানি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে দেখো, যখন আমরা এই জায়গাটাতে থাকবো, আচ্ছা আগের জায়গাটাতে আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে, সেই ভুলটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হবে। হ্যাঁ, এই এ স্কোয়ারটা লিখিনি। ঠিক আছে, দেখো E1 মানে হচ্ছে এই পজিশনটাতে যে স্থিতিশক্তির যে ইকুয়েশনটা, মানে নর্মালি স্থিতিশক্তির ইকুয়েশন কি হয়, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয়।
এবার এই পজিশনটাতে যখন সাম্যাবস্থায় বস্তুটা থাকবে তখন এক্স এর জায়গাতে আমাদেরকে কত পুট করতে হবে, 0 পুট করতে হবে। ওই জন্য আমি এক্স এর জায়গাতে আমি এখানে একবারে পুট করে দিচ্ছি, 0 লিখে তার স্কোয়ার পুট করে দিচ্ছি, প্লাস দিয়ে এখানে যেটা E2 আছে, E2 বলতে কি, যখন বস্তুটা একদম অন্তিম পজিশনে যাবে, একদম যখন অন্তিম পজিশনে যাবে তখন এটা হবে হাফ এম ওমেগা স্কোয়ার, আর যেটা এক্স স্কোয়ার লিখি আমরা, যেটা এখানে এক্স স্কোয়ার লিখি সেখানে আমরা কি লিখবো, এ তার স্কোয়ার। আমরা কি লিখি, নর্মাল এক্স স্কোয়ার লিখি, কিন্তু যখন বস্তুটা একদম অন্তিম পজিশনে যাবে তখন যেটা এক্স ইজিক্যাল টু তখন কত হয়ে যাবে, এ হয়ে যাবে। ওই জন্য এখানে এক্স না লিখে আমরা এখানে কত লিখছি, এ লিখছি, এ তার স্কোয়ার লিখছি, টোটালটাকে বাই দিয়ে 2 লিখছি। এবার দেখো 0-র সাথে এই রাশিটার গুণ হওয়ার ফলে এটা কেটে যাবে, এই জায়গাটা পুরোটা কেটে 0 হয়ে যাবে, এই জায়গাটাতে কাটা, ঠিক আছে। এবার তুমি একটা কথা ভাবো, এটাও দেখো সেম জিনিস হয়ে গেল, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটাকে উল্টে দাও ধরে, তাহলে 1/2 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাহলে কত আসবে, 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে তোমার অ্যান্সার আসবে। এটা হচ্ছে গড় স্থিতিশক্তি বেরোলো, 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আগেরটাতে আমি লিখিনি, এই এ স্কোয়ারটা হবে, একটু খেয়াল করে নিও, ঠিক আছে। যেটা কিন্তু আমি একটু ভুল করেছি, ঠিক করে নিও। 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আগেরটার গড় গতিশক্তি ছিল, গড় স্থিতিশক্তি এটাই বেরিয়েছে। তার মানে এটা বুঝতে পারলে যে জিনিসটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে, যে গড় গতিশক্তি আর গড় স্থিতিশক্তি সমান হবে কোনো একটা নির্দিষ্ট সময়ের অবকাশে। এবার কোন সময়ের অবকাশে সেটা তোমাকে জিজ্ঞাসা করতে বলেনি বা জিজ্ঞাসা করেনি। যদি তোমাকে জিজ্ঞাসা করতো তাহলে মনে রাখবে এটা, যে এটা কিন্তু a/√2 সময়, ঠিক আছে, মানে a/√2 যখন বিস্তারটা হয় তখন হচ্ছে তোমার আর কি গড় গতিশক্তি আর গড় স্থিতিশক্তি সমান হয়। তোমরা দেখবে বইতে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা পড়ে নেবে, দেখবে ওইখানে তোমার রয়েছে, ঠিক আছে। ওই দেখবে গড় গতিশক্তি গড় স্থিতিশক্তি বলে সরল দোল গতির মধ্যে একটা জায়গা আছে, ওইখানটা একটা চার্ট পাবে, ওই চার্টটা একটুখানি দেখবে, ওর মধ্যে দেখবে যখন a/√2 হচ্ছে ওই পজিশনে গড় গতিশক্তি আর গড় স্থিতিশক্তি দুটোই সমান হয়, ঠিক আছে। এটা মাথায় রেখো, এই জিনিসটা একটু মাথায় রেখো, ওটা দেখবে চার্ট এটা আছে, পেয়ে যাবে ওটা, ঠিক আছে। চলো না করবো 14 নম্বরের অঙ্কটাতে, দেখি কি বলেছে। 14 নম্বরের অঙ্কটাতে বলছে যে 5 গ্রাম ভরের একটি কণা সরল দোল গতিতে কম্পিত হচ্ছে। তাহলে কণাটার ভর যেটা মাস সেটা বলে দেওয়া আছে কত, সেটা বলে দেওয়া আছে হচ্ছে 5 গ্রাম, ঠিক আছে, 5 গ্রাম বলে দেওয়া আছে, সরল দোল গতিতে কম্পিত হচ্ছে। বলছে মধ্য অবস্থান অতিক্রম করবার সময় তার বেগ হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে ওর যে ভিটা সেটা বলে দিয়েছে হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড হবে হচ্ছে ওর বেগ, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা কি বললাম। আর বলছে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কত, ঠিক আছে, মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কত। মোট যান্ত্রিক শক্তির পরিমাণ বার করতে দিচ্ছে, মানে আমাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে E ইজিক্যাল টু, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গতিশক্তি, এই যে দেখো যান্ত্রিক শক্তিকে আমরা মেকানিক্যাল এনার্জি দিয়ে লিখি, ME মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি মানে কি, মনে রাখতে হবে PE পোটেনশিয়াল এনার্জি প্লাস KE কাইনেটিক এনার্জি, মানে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগ। তাহলে স্থিতিশক্তির ইকুয়েশন কি হয় এটা এখানে লিখছি, সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্থিতিশক্তির ইকুয়েশন। দেখে নাও স্থিতিশক্তির ইকুয়েশন হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে সেটাই লিখেছি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্থিতিশক্তির ইকুয়েশন। প্লাস চিহ্ন দিয়ে গতিশক্তি, গতিশক্তিকে কি বোঝাচ্ছে, হাফ এম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের ভেতর এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি গতিশক্তির ইকুয়েশন। এই স্থিতিশক্তিকে আর গতিশক্তিকে যদি যোগ করি, স্থিতিশক্তিকে আর গতিশক্তিকে যদি যোগ করি, দেখে নাও এটা হচ্ছে স্থিতিশক্তির ইকুয়েশন, এটা হচ্ছে গতিশক্তির ইকুয়েশন, এই দুটোকে যদি যোগ করি, করলে আমরা মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি পাই, ঠিক আছে। তাহলে সেটা করছি, করার পর কত হচ্ছে দেখো, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স, এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। হাফ এম ওমেগা স্কোয়ার এখানেও আছে, হাফ এম ওমেগা স্কোয়ার এখানেও আছে, আমরা কমন নিয়ে নিচ্ছি হাফ এম ওমেগা স্কোয়ারটা। তাহলে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার থাকছে, প্লাস চিহ্ন দিয়ে এ স্কোয়ার মাইনাস দিয়ে এক্স স্কোয়ার, এইটা থাকছে। এবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি বা হচ্ছে তোমার হচ্ছে যান্ত্রিক শক্তি। এবার এই এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, আর আমাকে করতে হবে ওমেগাটাকে ক্যালকুলেশন করতে পারলে আমাদের ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক, যেটা ক্যালকুলেশন করেছিলাম সেটা আমাদের বেরিয়েছিল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বেরিয়েছিল, ঠিক আছে, এত অবধি তোমরা দেখেছিলে। এবার দেখো যখন কণাটা একটা মিন পজিশনে থাকে বা সবে মধ্য অবস্থানকে অতিক্রম করে, তখন কি গল্পটা ভালো করে বুঝবে। দেখো এখানে যে ভেলোসিটিটা দেওয়া আছে না, এই ভেলোসিটির জায়গায় যদি আমরা চাই তাহলে আমরা এটা লিখতে পারি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা লিখতে পারি। তো আমি লিখছি এখানে, হ্যাঁ, তাহলে আমি এটা লিখছি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার লিখছি, এটা ইজিক্যাল টু এটা কত হবে 10 হবে, ঠিক আছে, যেরকম 10 আছে সেরকম 10 হবে। এবার যখন এটা মিন পজিশনে রয়েছে, যখন এটা মিন পজিশনে রয়েছে, যখন এটা মিন পজিশনে রয়েছে মানে যখন এরকম পজিশনে রয়েছে, সবে তো মধ্য অবস্থানকে অতিক্রম করেছে বলেছে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কোয়েশ্চেনে বলা আছে সবে মধ্য অবস্থানটাকে অতিক্রম করছে, সবে মাত্র করছে। তাহলে ওইখানে এক্স এর মান কত হয়, এক্স এর মান 0 হয়, এটা আমরা জানি তো। তাহলে এই এক্স এর জায়গাতে আমরা 0 পুট করছি আর দুদিকে বর্গ করে দিচ্ছি,
তাহলে আমি এখানে একটা বর্গ করে দিলাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গাতে কত পুট করবো, এক্সের জায়গাতে 0, তাহলে 0 তার স্কোয়ার করে আমি বর্গ করে দিলাম, এদিকে 10-এরও আমি কি করে দিলাম, বর্গ করে দিলাম। তাহলে দেখো 0 স্কোয়ার মানে এটা 0 হয়ে গেল, ওমেগার মাথায় স্কোয়ার আছে তাই জন্য এখানে কি আসবে, এটা হবে ওমেগা স্কোয়ার। আর দেখো এখানে রুট আছে আর তার মাথায় স্কোয়ার করা হচ্ছে, তাহলে এই যে রুটটা এই স্কোয়ারটার জন্য কেটে যাবে, কেবলমাত্র এই এ স্কোয়ারটা পড়ে থাকবে। তাহলে এখানে হবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে 10 স্কোয়ার মানে কত দাঁড়াবে, 100 দাঁড়াবে। এইটা হচ্ছে ভ্যালু, দেখে নাও ভালো করে, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে কত, 100 দাঁড়াবে। এই জায়গাটা কেউ বুঝতে পারলে কিনা একটুখানি দেখে নাও। আমি যখনই স্কোয়ার করলাম ওমেগার স্কোয়ার হওয়ার ফলে ওমেগা স্কোয়ার হয়ে গেল, এই রুটের যখন স্কোয়ার করব এই রুটটার স্কোয়ারটা কেটে যাবে, কেবলমাত্র এ স্কোয়ারটা পড়ে থাকবে, এ স্কোয়ার থাকবে, আর 10-এর যখন স্কোয়ার করবো 100 পড়ে থাকবে। বোঝা গেল? তো এইটা হচ্ছে তোমার কাছে ভ্যালু। ঠিক আছে, আমি এবার তোমার কাছে প্রশ্ন হতে পারে যে এই এক্স এর জায়গাটাতে 0 কেন পুট করা হয়েছে। আমি ওই যে বললাম প্রশ্নটা দেখো একটা লাইন বলা আছে, সবে মাত্র মধ্য অবস্থান যখন অতিক্রম করে সেই সময় মানে মোট যান্ত্রিক শক্তি জানতে চাইছে, মানে এক্স এর ভ্যালুটা যখন 0 হচ্ছে, সবে অতিক্রম করছে, মানে ওই সাম্যাবস্থায় তো এক্স এর মান 0 হয়, তাই জন্য এক্স এর জায়গাতে আমরা কত পুট করেছি, 0 পুট করেছি। তার মানে আমাদের এই মেকানিক্যাল এনার্জি যেটা বেরিয়েছিল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এইটা ক্যালকুলেশন করবার জন্য আমাদের দরকার ছিল ওমেগা স্কোয়ার আর এ স্কোয়ারের মানটা জানা। এইটুকু মান আমাদের জানা দরকার ছিল, ওমেগা স্কোয়ার আর এ স্কোয়ারের মানটা জানা দরকার ছিল, তো সেটা তো বেরিয়ে গেল, ওমেগা স্কোয়ার স্কোয়ার মান 100। এবার জাস্ট এর মধ্যে এসে পুট করে দাও, হয়ে যাবে কাজ শেষ। হাফের জায়গায় হাফ থাকবে, এম এর মান কত, এম এর মান হচ্ছে 5, ইন্টু দিয়ে 5 পুট করলাম, ইন্টু দিয়ে ওমেগা স্কোয়ার স্কোয়ারের মান কত আছে, 100 আছে, তাহলে এখানে 100 পুট করলাম, তাহলে 2 আর 100 কেটে গেল, ফলে এখানে 50 থাকলো, 50 আর 5-এর গুণ করার ফলে 250 এত আর্গ হবে উত্তর, এত আর্গ উত্তর হবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে একটি সরল দোল গতিযুক্ত কণার গতিশক্তি ও স্থিতিশক্তি অনুপাত 3:2, কণাটির দোলনের বিস্তার কত। আচ্ছা ভালো কথা, 15 নাম্বার কোশ্চেন করছি। 15 নাম্বার কোশ্চেনে কণাটার গতিশক্তি ও স্থিতিশক্তি অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে দেখো যেটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি আর স্থিতিশক্তি মানে যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পিই, এই দুটো রেশিও কত দেওয়া আছে, 3/2 দেওয়া আছে, 3:2 দেওয়া আছে। তোমরা একটু ভালো করে কোশ্চেনটা পড়ো, দেখো কি বলছে যে গতিশক্তি আর স্থিতিশক্তি অনুপাত, গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, এই দুটোর অনুপাত কত বলা দেওয়া আছে, 3/2। তাহলে এটা মানে লেখা যেতে পারে যেটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সেটার ফর্মুলা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেটা এখানে পুট করলাম, তাহলে এখানে পুট করলাম কত, হাফ এম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের ভেতর এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা পুট করলাম বাই দিয়ে পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটা এখানে পুট করছি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা পুট করলাম, এটা ইকুয়াল টু 3/2 আছে, 3/2 লিখলাম। এবার দেখো হাফ এম ওমেগা স্কোয়ার পুরোটা কেটে গেল, কেবলমাত্র পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো কোয়েশ্চেনে একটা জিনিস বলা আছে যে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে, মানে এই ধরো দোলকটা ঝুলছে, এটা হচ্ছে সাম্যাবস্থান, এই সাম্যাবস্থান থেকে কত সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার দূরে, মানে এইখান থেকে সামান্য এইটুকু সরেছে, এটা x = 2 বলে দেওয়া আছে যে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তার মানে x এর মান 2 বলা আছে, তাহলে এখানে 2 পুট করে দেবো, দিলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে এ স্কোয়ারের জায়গাতে এ স্কোয়ার থাকলো মাইনাস x এর জায়গাতে 2 পুট করলাম, 2 স্কোয়ার, আর নিচে এখানে কত থাকছে দেখো x রয়েছে, তো এখানে 2 এর স্কোয়ার পুট করবো, ইকুয়াল টু 3/2 হলো। দেখো একটা 2 স্কোয়ারের সাথে একটা 2 কেটে গেল, মানে এখানে একটা 2 থাকবে। এবার এই 2টা দিয়ে ওপাশে গুণ করে দেবো, তাহলে এখানে থাকবে যেটা এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করা মানে 4 হবে, 2 এর সাথে 3 এর গুণ হবে মানে 6 হবে, মাইনাস 4টা ওপাশে যাবে প্লাস 4 হয়ে যাবে, তাহলে এ স্কোয়ারের যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে 10 হয়ে যাবে। দেখো মাইনাস 4টা ওপাশে গেলে প্লাস 4 হবে, 6 আর 4 যুক্ত 10 হয়ে যাবে। তার মানে শুধু এর যে মানটা দাঁড়াবে, সেটা হচ্ছে √10 দাঁড়াবে। √10 মানে তুমি ক্যালকুলেটারে মেরে দেখবে, এটা আসবে 3.2। ঠিক আছে, 3.2 মতো আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের ভ্যালু। ঠিক আছে, তো এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বিস্তারটা এখানে শুধু নর্মালি এ দিয়েই করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3.2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এত সেন্টিমিটার হবে উত্তরে। ঠিক আছে, যে কোয়েশ্চেনটা দিয়েছে 16 দাগের কোয়েশ্চেনটা, অঙ্কর কোয়েশ্চেনটা কিন্তু একটুখানি এটা চিন্তা ভাবনার কোয়েশ্চেন আছে। বলছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো সরল দোলকের পিণ্ডকে, মানে সরল দোলকের যে দোলকটা ঝুলছে না, মানে ধরো এখান থেকে যে দোলকটা ঝুলছে, এই দোলকটার
যে লেন্থটা মানে সরল দোলকের যে কার্যকর দৈর্ঘ্যটা এইখান থেকে এই যে টোটাল যে লেন্থটা এটা বলে দেওয়া আছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার বলে দেওয়া আছে। 100 সেন্টিমিটার বলে দিচ্ছে মানে আমাকে স্মল এল এর ভ্যালু দিয়ে দিয়েছে, স্মল এল এর ভ্যালু দিয়ে দিয়েছে, যেটা আমরা এতক্ষণ ধরে জানতে চাইছিলাম যে এল ইজিক্যাল টু ক্যাপিটাল এল প্লাস আর হয়। তো আমাকে এই দড়িটার যে দৈর্ঘ্যটাই, দড়িটার প্লাস হচ্ছে গোলকের যে ব্যাসার্ধটাই, টোটাল যে লেন্থটা যেটা কার্যকর দৈর্ঘ্য আমরা বলে জানি, এই কার্যকর দৈর্ঘ্যের যে ভ্যালুটা সেটা আমাকে বলে দিয়েছে কত, 100 সেন্টিমিটার। তাহলে আমি সেটা লিখলাম 100 সেন্টিমিটার। এতটা অবধি নিশ্চয়ই বোঝা গেছে। তার মানে এল এর মানটা আমরা জেনে গেছি, যেটা হচ্ছে 100 সেন্টিমিটার। কোয়েশ্চেনে কি বলে দেওয়া আছে, বলছে দোলকের পিণ্ডটিকে সাম্যাবস্থানের সাপেক্ষে অনুভূমিক দিকে 2 সেন্টিমিটার দূরত্বে নিয়ে যাওয়া হলো। তার মানে এখান থেকে আমি 2 সেন্টিমিটার দূরত্বে নিয়ে গেছে, তখনও ছাড়িনি। 2 সেন্টিমিটার দূরত্বে যখন নিয়ে গেছে ওখান থেকে ছেড়েছে, মানে এটাকে টেনে 2 সেন্টিমিটার দূরত্বে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আবার ছেড়েছে। তার মানে একে টেনে 2 সেন্টিমিটার অবধি নিয়ে যাচ্ছে, মানে এর যে সর্বোচ্চ বিস্তার ওটা কত দূর করাচ্ছে, 2 সেন্টিমিটার অবধি করাচ্ছে। করানোর পর তারপর ছাড়ছে। মানে আমি যদি একটুখানি বোঝাই, ভালো করে ভাবো, দেখো আমার কাছে যদি এটা সরল দোলক হয়, এই সরল দোলকটাকে কি করছি আমি, এখানে রয়েছে তো, আমি এটাকে 2 সেন্টিমিটার অবধি আগে নিয়ে যাচ্ছি, এটা হলো সর্বোচ্চ বিস্তার, এরপর তাহলে যেতে পারবে না তো, তারপর আমি ছাড়ছি। আমি কি করছি, আমি এখান থেকে যদি ছেড়ে দিতাম তাহলে এটা সর্বোচ্চ বিস্তারও নিজের মতন করে হতে পারতো, কিন্তু আমি কি করছি, আমি 2 সেন্টিমিটার অবধি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ছাড়ছি। তার মানে আমার যে সর্বোচ্চ বিস্তার বা ক্যাপিটাল এ সেটা কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে ওরা, যেটা হচ্ছে 2 হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে সর্বোচ্চ বিস্তার যেটা সেটা কত বলে দিয়েছে, 2 বলে দেওয়া আছে। তাহলে আমি সেটাই কাজ করছি, এখানে 2 লিখছি। তার মানে আমাদের যেটা কোশ্চেনে ক্যাপিটাল এ যেটা সেটা বলে দেওয়া আছে হচ্ছে 2 বলে দেওয়া আছে। এটা এই জায়গাটাই লোকে বুঝতে পারে না, যার জন্য অঙ্কটা ভুল করে। এখান থেকে ধরে আমি সর্বোচ্চ অবস্থান 2 সেন্টিমিটার অবধি নিয়ে যাচ্ছি, তারপর ছাড়ছি। তার মানে আমার যে এটা যেটা ক্যাপিটাল এ যেটা সেটা হচ্ছে 2 হবে। তার মানে ক্যাপিটাল এটা কত হবে, 2 হবে। পরের কথা কি বলছে, তাহলে পিণ্ডটির গতির সমীকরণ কত। ঠিক আছে, দেখো যখন একদম অন্তিম পজিশন থেকে যখন ছাড়া হয় বা প্রান্ত বিন্দু থেকে যখন ছাড়া হয় তখন এই ইকুয়েশনটা ইউজ করতে হয়, x ইজিক্যাল টু এ কস ওমেগা টি ইউজ করতে হয়। তাহলে আমরা সেটা এখানে লিখছি, x ইজিক্যাল টু এ কস ওমেগা টি, এটা আমরা ইউজ করব। কিন্তু প্রবলেমটা হলো আমরা এখানে না এই যে ওমেগার মানটা কত সেটা আমরা জানি না। ওমেগার মানটা যদি জানতে পারি তাহলে আমার কোনো অসুবিধা নেই। ওমেগার মানটা জানি না তো কি হয়েছে, আমার কাছে দেখো এই দোলকটার সবকিছু দেওয়া আছে। ক্যাপিটাল টিটা তো আমরা বার করতে পারবো, যেটা হচ্ছে 2 পাই রুট ওভার স্মল এল বাই জি ইউজ হবে। এবার কেন, দেখো টি এর জায়গাতে আমরা কিন্তু এবার 2 পাই বাই ওমেগা ইউজ করব না, কারণ আমাদেরকে সুতোটার দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, যে এলটা যেটা কার্যকর দৈর্ঘ্য এটা দিয়ে দিয়েছে। ফলে আমাদেরকে এই সুতোর যে দৈর্ঘ্যের যে ইকুয়েশনটা টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এল বাই জি এটাকে ইউজ করতে হবে। ওই জন্য ক্যাপিটাল টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এল বাই জিটাকে আমরা ইউজ করব। এবার দেখো কি হবে, ক্যাপিটাল টি এর জায়গায় টি থাকলো, 2 পাই এর জায়গাতে 2 পাই থাকলো, রুট ওভার এল এর জায়গাতেই, এল এর জায়গাতে আমরা ইউজ করবো 100, আর তাহলে 100 ইউজ করলাম। জি এর জায়গাতে কত ইউজ করবো, জি মানে 9.8 ইউজ করবো। করার পর এটাকে তুমি ক্যালকুলেটারে মারবে, ক্যালকুলেটারে মেরে দেখবে এটা কত আছে। তো এই ক্যাপিটাল টি এর মানটা দাঁড়িয়েছে হচ্ছে 20 দাঁড়িয়েছে। ঠিক আছে, 20 সেকেন্ড দাঁড়িয়েছে। এবার আমি কি করব, এই টি এর ভ্যালু যেটা বেরিয়েছে 20 সেটা আমরা ওমেগার মান বার করবো। এই টি থেকে ওমেগার মানটা বার করবো। কি করে করব, দেখো আমরা টি এর সাথে আর একটা রিলেশন জানি ওমেগার, যেটা হচ্ছে টি ইজিক্যাল টু 2 পাই বাই হচ্ছে ওমেগা, এটা আমরা জানি। তো ওমেগাটাকে এখানে পাঠাবো, টিটা তাহলে নিচে আসবে। তাহলে ওমেগা ইজিক্যাল টু দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি দাঁড়াবে। এবার ওমেগার মান দাঁড়াবে যেটা 2 পাই এর জায়গায় 2 পাই থাকলো, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 20। তাহলে এখানে 20 দাঁড়ালো, তাহলে 2 আর 20 কাটলাম, নিচে 10 দাঁড়ালো। তার মানে যেটা আমাদের ওমেগার ভ্যালু সেটা হচ্ছে পাই বাই 10 হচ্ছে। তাহলে ওমেগার মান কত দাঁড়াচ্ছে, পাই বাই 10 হচ্ছে ওমেগার মান। তাহলে এই ওমেগার মান যেটা পাই বাই 10, এইটা এনে এখানটাতে পুট করলেই আমাদের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, এবার দেখো এখানটাতে আমরা কি করছি, দেখো একটু মন দিয়ে শুনবে। এক্স এর জায়গাতে এক্স থাকলো, এ তো বলেই দেওয়া আছে 2, এখানে পুট করলাম। কসের জায়গাতে কস পুট করলাম। ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে পাই বাই 10, তাহলে এখানে পুট করলাম পাই বাই 10, আর স্মল টি থাকলো, এটাই হচ্ছে উত্তর। তাহলে কি দাঁড়ালো, এক্স ইজিক্যাল টু 2 কস পাই বাই 10 টি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, দেখো আমি কি করলাম, টি ক্যালকুলেশন করলাম, এই টিটা থেকে ওমেগাটাকে ক্যালকুলেশন করলাম, ওমেগাটা নিয়ে গিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম, টি যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম, এর মান বিস্তার বলে দেওয়া আছে 2 বসালাম, এক্স এর মান বেরিয়ে গেল। তাহলে 2 cos পাই বাই 10 টি, এটা হচ্ছে ওইতে উত্তরটাকে আর একটু ভেঙে দিয়েছে, তোমরা একটুখানি আরেকটা লাইন করতে পারো। এক্স ইজিক্যাল টু 2 এর জায়গায় 2 রাখলে পাই এর মান 3.141 হয়, তো তুমি এখানে লিখলে cos 3.13 মতন হয়, তো ওটা লিখতে পারো 3.13 টি লিখতে পারো, এটা লিখতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, পরের কোশ্চেনে বলছে একটি সরল দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 17 নম্বর কোশ্চেনটা করছি, সরল দোলকের দোলনকাল মানে ক্যাপিটাল টি, যেটা বলে দেওয়া আছে হচ্ছে 2 সেকেন্ড, লিখলাম। তারপরে কোশ্চেনে কি বলছে, বলছে যে পিণ্ডটির ভর হচ্ছে 10 গ্রাম, মানে যে মাসটা যেটা সেটা বলে দেওয়া আছে হচ্ছে 10 গ্রাম, লিখে দিলাম। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে বলছে যে এবং পিণ্ডটি 4 সেন্টিমিটার বিস্তার নিয়ে
দুলতে থাকলে মোট যান্ত্রিক শক্তি কত? বিস্তার বলে দিয়েছে মানে ক্যাপিটাল এ, যেটা হচ্ছে 4 সেন্টিমিটার বলে দেওয়া আছে। এটা নিয়ে দুলতে থাকলে পিণ্ডটার কি বলে দিয়েছে? পিণ্ডটার হচ্ছে যান্ত্রিক শক্তি কত, নাকি? আমরা একটু আগে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জির একটা ফর্মুলা একটু আগে বানিয়েছিলাম, যখন আগের যে দুটো একটা অঙ্ক আগে, এইটা ছিল মনে করে দেখো, যে যান্ত্রিক শক্তির হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা বেরিয়েছিল যান্ত্রিক শক্তির ফর্মুলা, মনে করে দেখো এটা বেরিয়েছিল। যদি অসুবিধা হয় তাহলে এই স্থিতিশক্তিটাকে আর গতিশক্তি দুটোকে যোগ করবে, করে যে ইকুয়েশনটা পাবে সেটা এইটা পাবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এইটাই পাবে। তোমরা নিজেরা করে নিও, এই গতিশক্তি আর স্থিতিশক্তি দুটোকে যোগ করবে, করলে যেটা পাবে তাকে আমরা যান্ত্রিক শক্তি বলে জানি, মেকানিক্যাল এনার্জি বলে জানি, এমই দিয়ে লিখি, ঠিক আছে? তো এই দুটোকে যোগ করে দেখবে এইটাই আসবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার আসবে, ঠিক আছে? এই দুটোকে যোগ করো নিজেরা, ঠিক আছে? তো আমরা জাস্ট দেখে দেখে এর মধ্যে ভ্যালু পুট করবো, ওমেগার জায়গায় ভ্যালু পুট করবো। তবে ওমেগার জায়গায় ভ্যালু পুট করার আগে আমরা টি থেকে ওমেগাটা বার করে নেবো। আমরা জানি টি ইজ ইকাল টু হয় আমাদের 2 পাই বাই হচ্ছে ওমেগা হয়। তো ওমেগা বার করতে হলে টিটাকে তলায় পাঠাতে হবে, তাহলে ওমেগা ইজ ইকাল টু দাঁড়াবে 2 পাই বাই হচ্ছে ক্যাপিটাল টি দাঁড়াবে। এবার ওমেগার মান কি দাঁড়াবে? 2 পাইয়ের জায়গায় 2 পাই দাঁড়ালো, আর এই টি বড় হাতের টি এর মান হচ্ছে 2, তাহলে এখানে পুট করলাম 2 কেটে গেল, তাহলে ওমেগার মান হচ্ছে শুধু পাই আসবে, এটা হচ্ছে ভ্যালু। তাহলে ওমেগার মান কত আসলো? পাই আসলো। এনে এখানে পুট করো আর বা বেরিয়ে যাবে, তাহলে হাফের জায়গায় হাফ থাকলো। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 10, তাহলে ইন্টু 10 পুট করলাম। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে পাই, তাহলে এখানে পুট করলাম পাই স্কোয়ার, ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 4, তাহলে এখানে 4 পুট করলাম 4 স্কোয়ার। এবার জাস্ট খালি সলিউশনের বাকি আছে, 2 আর 10 কাটলাম, এখানে 5 থাকলো। দেখো 16 আর 5 হয় 80, 80 পাই স্কোয়ার হচ্ছে অ্যান্সার, 80 পাই স্কোয়ার। এবার স্কোয়ারকে যদি ক্যালকুলেটারে মারো এটা আসে 789.56 মতো আসে, ঠিক আছে? 789.569 মতো আসে। তো এটাকে প্রায় নিয়ার ইকুয়াল টু করে 790, আর এগুলো সব কিসে দেওয়া ছিল? ইউনিটগুলো সেন্টিমিটার এগুলোতে দেওয়া ছিল, তাহলে এটার উত্তর আর্গে আসবে, 790 আর্গ মতো উত্তর হবে। তুমি যদি এইটাও করে দিয়ে আসো তাও রাইট, এটা করে দিয়ে আসলেও রাইট, আর এখানে ছেড়ে দিয়ে আসলেও রাইট পাবে, এমন কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 80 পাই স্কোয়ার রেখে দিয়ে চলে আসলো, তোমার উত্তর রাইট, ঠিক আছে? কারণ তুমি তো অ্যান্সার মুখস্থ করে যেতে পারবে না। ওমেগার মান বার করবে এখান থেকে, ওমেগার মান বার করে ওর মধ্যে বসিয়ে দেবে, এর মান দেওয়া আছে এর মধ্যে বসাবে, জাস্ট ক্যালকুলেশন করবে, যেটা উত্তর হবে সেটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার ভ্যালু 17টা। চলে আসি 18 দাগের কোশ্চেনে। দেখো 18 দাগের কোয়েশ্চেনটাতে কি বলছে? একটি ভরহীন স্থিতিস্থাপক স্প্রিংয়ের নিচে এম ভর ঝোলালে পর্যায়কাল যা হয়। আচ্ছা, তাহলে একটা স্প্রিং নিয়েছি, এরকম একটা কোনো স্প্রিং রয়েছে, এই স্প্রিংটার নিচে আমরা কত ভর ঝুলিয়েছি? ক্যাপিটাল এম ভর ঝুলিয়েছি। এই এম ভর ঝোলালে কি বলছে? এম ভর ঝোলালে পর্যায়কাল যত হয়, আচ্ছা স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো এই জায়গাটা ভালো করে দেখো, স্প্রিংয়ের ক্ষেত্রে পর্যায়কালের ফর্মুলা কিন্তু এইটা, এইটা দেখো লেখা আছে, আমি আগের দিনকেও কালকেও বুঝিয়েছি। স্প্রিংয়ের ক্ষেত্রে পর্যায়কালের ফর্মুলা হচ্ছে টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার বস্তুটার ভর বাই হচ্ছে ওইটার স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। তাহলে এম ভর ঝোলালে স্প্রিং ধ্রুবক কত হবে? ক্যাপিটাল টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার যে বস্তুটার ভর ঝোলানো হয়েছে মানে ক্যাপিটাল এম বাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় T1, ঠিক আছে? এই অবস্থায় এটা। আচ্ছা, এটা কত নাম্বার অঙ্ক করছি আমরা? এটা আমরা অঙ্ক করছি হচ্ছে 18 দাগের কোশ্চেনটা আমরা সলভ করছি, ঠিক আছে? 18 দাগেরটা করছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? বলছে যে আরো অতিরিক্ত এম ভর ঝোলালে মানে এর সাথে আমরা আর একটা ভরকে কানেক্ট করছি, যেটা হচ্ছে স্মল এম ভর, এর সাথে আর একটা কানেক্ট করেছি। তাহলে এখন পর্যায়কাল অন্যরকম আসবে। তাহলে T2 ইজ ইকাল টু কত হবে? 2 পাই রুট ওভার এম ভর তো ছিলই, ক্যাপিটাল এম ভর তো ছিলই, তার সাথে দেখো আরো এম ভর ঝুলিয়েছি, আরো স্মল এম ভর ঝুলিয়েছি। তাহলে এই ক্যাপিটাল এম এর সাথে যুক্ত হবে আরো স্মল এম বাই হচ্ছে কে হবে। এইটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারা গেছে কি বললাম? তাহলে আগে যখন আমরা ভরটা ছিল তখন সেটা ক্যাপিটাল এম ছিল কেবলমাত্র, ওই জন্য ক্যাপিটাল এম লিখেছিলাম। এখন আরও স্মল এম ভর ঝুলিয়েছি, ওই জন্য এম তো থাকবেই, তার সাথে আরও যুক্ত হয়েছে স্মল এম। তাহলে T2 ইজ ইকাল টু 2 পাই রুট ওভার ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই হচ্ছে কে হবে। তাহলে দু রকম আমরা পর্যায়কাল পেলাম। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় পর্যায়কাল, ওই জন্য T1 দিয়ে লিখেছি। এটা হচ্ছে অন্তিম অবস্থায় পর্যায়কাল, ওই জন্য T2 দিয়ে লিখেছি। এবার কোয়েশ্চেনে বলছে যে আগের যা পর্যায়কাল হয়, মানে ক্যাপিটাল এম ভর ঝোলালে যা পর্যায়কাল হয় মানে T1 এর n গুণ হয়, এই জায়গাটাই লোকে বুঝতে পারে না। আমাদের যে উত্তরটা প্রশ্নতে রয়েছে না, সেটা একটুখানি উল্টো দেওয়া আছে। উত্তরটা দেওয়া আছে হচ্ছে 1:n² - 1, কিন্তু এটার যে অ্যান্সারটা আসবে n² - 1:1 হবে, মানে উল্টো আসবে। এখানে দেখো কোশ্চেনটাতে বলছে যে ক্যাপিটাল এম ভর ঝোলালে, এই ক্যাপিটাল এম ভর ঝোলালে যা পর্যায়কাল হয়, আরও স্মল এম ভর ঝোলালে, মানে এই স্মল এম ভরটা আরও ঝোলালে যে পর্যায়কালটা বেরোবে সেটা এটার n গুণ হয়, আগেরটার n গুণ হয়। কারণ কোশ্চেনে বলে দেওয়া আছে, তো কোশ্চেনটা ভালো করে পড়ো, এই জায়গাটা অনেকে বুঝতে পারে না। যে স্মল এম ভর ঝোলালে পর্যায়কাল হবে তার n গুণ, স্মল এম ভর ঝোলালে পর্যায়কাল হবে তার n গুণ, তার মানে কি আগেরটার,
তার মানে আগেরটার এন গুণ হবে, আগেরটার যার তার এন গুণ হবে, মানে T2টা যেটা হবে সেটা হচ্ছে T1 যেটা ছিল তার এন গুণ হবে। ঠিক আছে, মানে স্মল এম ভর ঝোলালে যে পর্যায়কালটা হবে সেটা আগেরটার এন গুণ হবে। স্মল এম ভর ঝোলালে যে পর্যায়কাল মানে T2টা হবে সেটা আগের পর্যায়কালের এন গুণ হবে। বোঝা গেল? এবার দেখো, এবার জাস্ট দেখে দেখে ভ্যালু পুট করা আছে। 2 পাই রুট ওভার ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কে এখানে পুট করো, তাহলে 2 পাই রুট ওভার ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল এম বাই হচ্ছে কে এখানে পুট করলাম ইকুয়াল টু দিয়ে T1 এর জায়গাতে কত পুট করবো, T1 এর জায়গায় এটা পুট করবো, 2 পাই রুট ওভার এম বাই হচ্ছে কে পুট করলাম। ঠিক আছে, এবার জাস্ট কিছুই নেই, এবার অঙ্কতে আর কিছু নেই। দেখো এখানটাতে অঙ্ক জাস্ট মানে হয়ে গেছে, এবার খালি 2 পাই কেটে দেবো। ঠিক আছে, এখানে দেখো নিচে কে আর নিচের কে কেটে গেল। ঠিক আছে, দুটো নিচের কে কেটে গেল, তাহলে এখানে একটা এন গুণে ছিল, এই এনটা গুণে রাখতে হবে। এবার দুদিকে আমি বর্গ করে দিচ্ছি, দুদিকে যদি আমি বর্গ করে দিই, বর্গ করে দিলে এটা হয়ে যাবে ক্যাপিটাল এম প্লাস হয়ে যাবে স্মল এম। ঠিক আছে, স্কোয়ার করার ফলে রুটটা উঠে গেল। এখানেও বর্গ যখন করব এই এনটার বর্গ হয়ে এন স্কোয়ার হয়ে যাবে, এই রুট এম এর বর্গ হয়ে শুধু ক্যাপিটাল এম হয়ে যাবে। ঠিক আছে, এন স্কোয়ার এম হয়ে যাবে। আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে কোয়েশ্চেনে স্মল এম ও ক্যাপিটাল এম এর অনুপাত, স্মল এম এর সাথে ক্যাপিটাল এম এর অনুপাত চেয়েছে। তাহলে আর একটা লাইন সলভ করি, দেখো স্মল এম ইজ ইকাল টু এন স্কোয়ার ক্যাপিটাল এম মাইনাস ক্যাপিটাল এম। দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা, আমি এখান থেকে ক্যাপিটাল এমটা ওপাশে পাঠালাম, তাহলে মাইনাস ক্যাপিটাল এম হয়ে গেল। আচ্ছা, আমি একটা কাজ করছি, এমটা যেরকম আছে ঠিক আছে, এখান থেকে ক্যাপিটাল এম কমন নিচ্ছি, ক্যাপিটাল এম কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকে এন স্কোয়ার মাইনাস 1 থাকে, ব্র্যাকেটটা ক্লোজ হয়। ঠিক আছে, তারপরে এই ক্যাপিটাল এমটাকে এটার তলায় পাঠাচ্ছি, তাহলে স্মল এম বাই হচ্ছে ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু হবে এন স্কোয়ার মাইনাস 1 হবে, চাইলে নিচে একটা 1 লেখা যেতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের রেশিও আসবে এন স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে 1, এইটা রেশিও আসবে। বইতে কি আছে দেখো, বইতে আছে 1 বাই হচ্ছে এন স্কোয়ার মাইনাস 1 রয়েছে, এই রেশিওটা রয়েছে, আর আমাদের রেশিওটা বেরিয়েছে এন স্কোয়ার মাইনাস 1 বাই 1 বেরিয়েছে, এইটা রাইট হবে। হ্যাঁ, এটা রাইট হবে, ওরা একটু উত্তরটা ভুল দিয়েছে কোনোভাবে। ঠিক আছে, যাই হোক এইটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার হবে, এন স্কোয়ার মাইনাস 1 বাই 1 হচ্ছে, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আর এই একই উত্তর দেওয়া আছে, জাস্ট উল্টে দেওয়া আছে, ওরা একটু ভুল দিয়েছে। স্মল এম এর সাথে ক্যাপিটাল এম এর রেশিও করতে বলছে, তাহলে এটাই অ্যান্সার হবে। যদি ক্যাপিটাল এম এর সাথে স্মল এম করতে বলতো, তাহলে বইতে যে অ্যান্সারটা দিয়েছে সেটা অ্যান্সার হতো। ঠিক আছে, বইতে যে অ্যান্সারটা দিয়েছে সেখানে কিন্তু মনে রাখবে এই ক্যাপিটাল এমটা উপরে ছিল, স্মল এমটা নিচে ছিল, এই আকার দিয়েছে। কিন্তু তোমাকে প্রশ্নটা ভালো করে পড়ো, বলছে যে স্মল এম ও ক্যাপিটাল এম এর অনুপাত করো, স্মল এম আর ক্যাপিটাল এম এরই তো অনুপাত করেছি, করলে তো এন স্কোয়ার মাইনাস 1 বাই 1 হবে, এটাই হবে, সিম্পল হিসাব। ঠিক আছে, অঙ্কতে কোথাও ভুল নেই, দেখে নিতে পারো ভালো করে। ঠিক আছে, চলে আসা যাক হচ্ছে নেক্সট অঙ্কতে। বলছে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোলকের পর্যায়কাল কত। ঠিক আছে, তাহলে 19-এর দাগের অঙ্কটাতে বলছে দৈর্ঘ্যটা কত বলেছে, এলটা বলেছে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। ঠিক আছে, এখানে দেখো একটা জি এর মান দিয়ে দিয়েছে, জি এর মান দিয়ে দিয়েছে হচ্ছে কত, জি এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 980। ঠিক আছে, অবশ্যই 980 হবে, কারণ সিজিএসে আছে। ঠিক আছে, তাহলে এটার পর্যায়কাল কত বার করতে দিয়েছে, তো এটা আমরা করতে পারবো, এটা কিছুই নেই কোশ্চেনটাতে করতে দিয়েছে। তো টি এর সাথে আমরা একটা ফর্মুলা জানি, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি হয়, এখান থেকে পর্যায়কাল বেরিয়ে যাবে, টি এর জায়গায় টি থাকবে, 2 পাইয়ের জায়গায় 2 পাই ইউজ হবে, এল এর জায়গায় কত বসাবো, 60 বসাবো, জি এর জায়গায় কত বসাবো, 980 বসাবো, তাহলে 980 বসালাম, 0 0 কেটে দিলাম, 6 বাই 98 রুট করো, 2 দিয়ে কাটছি আগে, তাহলে 3 থাকে, 2 দিয়ে কাটলাম, এটা 49 থাকে, তাহলে 3 বাই 49 রুট করবো, তার সাথে 2 পাইয়ের গুণ করবো, যেটা হবে সেটা হচ্ছে 1.55 এত বেরোলো। ঠিক আছে, এত সেকেন্ড হয়। ঠিক আছে, শেষ। বলছে যে একটি সরল দোলক মিনিটে 20 বার দোলে, মানে 20 দাগের কোশ্চেনটাতে বলছে যে 20 বার দুলতে সময় নেয়, 20 বার দুলতে কত সময় নেয়, সেটা হচ্ছে 60 সেকেন্ড সময় নেয়, 60 সেকেন্ড সময় নেয়, আমি লিখলাম না, 60 সেকেন্ড সময় নেয়। 1 মিনিট সময় নেয় বলছে, মানেটা কি, মিনিটে 20 বার দোলে মানেটা কি, মানে 60 সেকেন্ডে 20 বার দোলে, তার মানে আমি সেকেন্ডে ধরে করবো, আমি হিসাবটা সেকেন্ডে ধরে করবো, বা আমি কথাটাকে ঘুরিয়ে বলছি যে 20 বার দোলে 60 সেকেন্ডে, কারণ একবার দুলতে যে সময় নেয় সেটাকে আমরা বলে থাকি পর্যায়কাল, ওই জন্য আমরা 20 বার দুলতে কত সময় নেয় সেটা বার করবো, সেখান থেকে আমি একবার দুলতে কত সময় নেয় সেটাকে বার করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে একবার দুলতে সময় নেয় 1-এর সাথে 60-এর গুণ, 20টা তলায় ভাগ, তাহলে 60 ইন্টু হচ্ছে 1 বাই হচ্ছে 20, কাটাকুটি যদি করি উত্তর আসবে হচ্ছে 3, তার মানে 3 হচ্ছে 3 সেকেন্ড হচ্ছে ক্যাপিটাল টি বেরোবে, 3 সেকেন্ড। বোঝা গেল কি বললাম? আর কোয়েশ্চেনটাতে আর একটু জিনিস দেওয়া আছে, কি বলছে যে দোলকটার ব্যাস বলে দিয়েছে সেটা হচ্ছে 3.28, মানে আমাকে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে 2r যেটা, সেটা হচ্ছে 3.28 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা স্মল আর এর মান যদি বার করি, তাহলে 2টা তলায় ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3.28 বাই 2 হবে, 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 1.64 হবে, 1.64 মতন আসবে, তোমরা হিসাব করে দেখে নিও, 2 দিয়ে ক্যালকুলেট অসুবিধা হলে ক্যালকুলেটার দিয়ে মেরে করবে। তাহলে আর ইজ ইকাল টু 1.64 হয়ে গেল স্মল আর এর ভ্যালু, এখান থেকে যেটা ক্যাপিটাল টি সেটা বেরিয়ে গেল 3 সেকেন্ড, আর সবই তো বেরিয়ে গেছে এখান থেকে, আর তাহলে আমাদের অসুবিধা কিছু নেই।
এবার আমাদেরকে যেটা বার করতে বলছে ওরা কোয়েশ্চেনে, যে সুতোটার দৈর্ঘ্য কত, মানে স্মল এলটার মান কত, মানে ক্যাপিটাল এলটার মান কত। দেখো কোয়েশ্চেন অনুযায়ী যদি আমরা এটাকে ভাবি, তাহলে দেখো এইটুকু জিনিসটার ভ্যালু আমাদেরকে বলে দিচ্ছে ওরা। এইটুকু যেটা ব্যাসার্ধ যেটা, সেটা বলে দিয়েছে, আর এর মানটা বলে দিচ্ছে, যেটা বেরিয়েছে 1.64। দেখে নাও আর এর মানটা কত বেরিয়েছে, 1.64। মানে এই সেন্টার থেকে স্টার্ট করে এই এতটা পর্যন্ত যে ব্যাসার্ধটা, সেটা বেরিয়েছে আর ইজিক্যাল টু 1.64। ঠিক আছে, আমাকে এই সুতোটার লেন্থটা জানতে চাইছে, মানে এইখান থেকে এইটা জানতে চাইছে, যেটা হচ্ছে ক্যাপিটাল এল, এইখান থেকে এইটুকু হচ্ছে স্মল আর। এই টোটালটাকে মেলালে, একদম যদি টোটালটা মেলাই, ঠিক আছে, মানে একদম আলম্ব বিন্দু থেকে একদম এই সেন্টার অবধি যদি যাই, এই টোটালটাকে আমরা বলে থাকি হচ্ছে স্মল এল। স্মল এল মানে হচ্ছে ক্যাপিটাল এল প্লাস হচ্ছে স্মল আর এর যোগ, দুটোকে যোগ করলে আমরা স্মল এল পাই। তাহলে আমরা পর্যায়কালের ফর্মুলা জানি, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার স্মল এল বাই হচ্ছে জি জানি। এই স্মল এল মানেটা কি, দেখো এখানেও লেখা আছে, স্মল এল মানে ক্যাপিটাল এল প্লাস হচ্ছে আর। তাহলে ভালো কথা, টি যদি বর্গ করে দিই এখানে, আর এখানে যদি এইটারও বর্গ করে দিই, তাহলে এটা হবে 2 পাই আর রুট ওভার, দেখো স্মল এল এর জায়গায় আমরা কত বসাবো, স্মল এল এর জায়গায় বসাবো ক্যাপিটাল এল প্লাস আর। তাহলে ক্যাপিটাল এল প্লাস হচ্ছে আর বাই হচ্ছে জি, এই গোটা রাশিটার হচ্ছে স্কোয়ার। এটা স্কোয়ার করলাম। এবার দেখো যে টি যেটা ক্যাপিটাল টি, এটার মান কত, 3। তাহলে এখানে 3 বসাচ্ছি, তাহলে এখানে 3 বসিয়ে তার স্কোয়ার করলাম, ইজিক্যাল টু 2 পাই, তার যদি স্কোয়ার করি তাহলে 2 এর স্কোয়ার করা মানে এটা 4 হয়ে যাবে, পাই এর স্কোয়ার করা মানে এটা পাই স্কোয়ার হয়ে যাবে, আর এখানে রুটের যদি স্কোয়ার করে দিই তাহলে রুটটা উঠে যাবে, মানে এখানে যেটা থাকবে তখন এল প্লাস স্মল আর থাকবে। এবার দেখো স্মল আর মানে কত, 1.64, তাহলে এল প্লাস 1.64, আর জি এর মান কত, জি এর মান হচ্ছে, দেখো এখানে জি বলে দেওয়া আছে নিশ্চয়ই, না বলে দেওয়া নেই। আচ্ছা, আমাকে বাকি ডেটাগুলো কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, এটা সেন্টিমিটারে দেওয়া ছিল, এই যে এটা সেন্টিমিটারে দেওয়া ছিল। তাহলে আমাকে এখানে যেটা জি লিখতে হবে সেটা কিন্তু 980 লিখতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা কি করতে পারবে বলো তো, এখান থেকে ক্যাপিটাল এল তোমরা আরামসে ক্যালকুলেশন করতে পারো যদি চাও। দেখো 980টাকে উপরে গুণ করবো, 4 পাই স্কোয়ারটাকে তলায় ভাগ করবো। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমরা জানো অঙ্ক করবার নিয়ম। 3 স্কোয়ার মানে কত হয়ে যাবে, 3 স্কোয়ার মানে এটা হয়ে যাবে হচ্ছে 9 ইন্টু এই 980টা নিচে আছে, ওপরে গিয়ে গুণ হবে, তাহলে 980 হবে। ঠিক আছে, 4 পাই স্কোয়ারটা ওপরে আছে, এটা তলায় এসে ভাগ হবে, তাহলে 4 পাই স্কোয়ার হবে। ঠিক আছে, ইকুয়াল টু কত থাকবে, এল প্লাস 1.64 থাকবে। এবার এইটাকে ক্যালকুলেটারের মধ্যে তুমি দেখে দেখে মারো, দেখো কত বের, 0.41, 223.413, আর এখানে থাকা প্লাস 1.64টাকে এবার সেটা নিচ্ছি, তাহলে মাইনাস 1.64 হয়ে যাবে, এটা ইকুয়াল টু ক্যাপিটাল এল হয়ে যাবে। এবার এই দুটোর মধ্যে মাইনাস করে নাও, করলে যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তো দেখো আমি এটার সাথে মাইনাস করছি কত, এটার সাথে আমি মাইনাস করছি 1.64 করে আমাদের উত্তর বেরোচ্ছে 221.77 মতো আসছে, মানে প্রায় 222 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটাকে সলভ করে যে এল এর মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে 221.78 মতো আসছে। তো এটার মানে হচ্ছে এল ইজ ইকাল টু 222। ঠিক আছে, নিয়ার ইকুয়াল টু, ঠিক আছে, নিয়ার ইকুয়াল টু এত সেন্টিমিটার, 222 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, পার্টিকুলারলি 222 সেন্টিমিটার হচ্ছে উত্তর। দেখো 21 দাগের অঙ্কটাতে অনেকেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না। ঠিক আছে, আমি ল্যাঙ্গুয়েজটা একটুখানি বলে দিই। বলছে যে একটি সরল দোল গতি সম্পন্ন বস্তু কণার পর্যায়কাল হচ্ছে কত, পর্যায়কাল বলে দিয়েছে হচ্ছে 8। পর্যায়কাল মানে ক্যাপিটাল টি এর মান বলে দেওয়া আছে কত, 8 বলে দেওয়া আছে। ক্যাপিটাল টি এর মান যেটা বলে দেওয়া আছে সেটা 8 সেকেন্ড বলে দেওয়া আছে, বা 8 বলে দেওয়া আছে। ঠিক আছে, আর সাম্যাবস্থান থেকে বলছে কত সময় পরে গতিশক্তি আর স্থিতিশক্তি উভয়ই অর্ধেক হবে। এই জায়গাটা বুঝতে পারে না। দেখো গতিশক্তিও অর্ধেক হবে, স্থিতিশক্তিও অর্ধেক হবে, মানে দুটোই অর্ধেক অর্ধেক হয়। এটা কোন পজিশনে হয় জানো তো, এটা হয় হচ্ছে মানে গতিশক্তি আর স্থিতিশক্তি উভয়ই অর্ধেক হবে। এটা কোন পজিশনে হয় জানো তো, আমি বলেছিলাম যে দুটো শক্তি সমান হয়, কাইনেটিক এনার্জি এটা আর স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, দুটো সমান হয় বা অর্ধেক অর্ধেক হয় কোন পজিশনে জানো তো, সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এ বাই √2 পজিশনে, এই পজিশনে হয়। তোমরা দেখবে বইতে একটা চার্ট আছে, এটা মনে রেখো, যে আপাতত এইটুকু খালি মনে রেখো। আমি এর আগে একটা অঙ্ক করানোর সময় বলেছিলাম যে গতিশক্তি আর স্থিতিশক্তি সমান হয় বা অর্ধেক অর্ধেক হয় এক্স ইজিক্যাল টু এ বাই √2 পজিশনে। আর মনে রাখবে পর্যায়কালটা বইতে কত বলে দিয়েছে, 8 সেকেন্ড। এবার আমরা অঙ্কটা করব। এবার আমাদের কি বলছে যে তাহলে কত সময় পরে এই গতিশক্তি আর স্থিতিশক্তিটা অর্ধেক অর্ধেক হবে। দেখো আমরা একটা ফর্মুলা জানি, যে ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা করবো সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। এই টাইমটা আমাকে বার করতে হবে, ওমেগা আমরা বার করে নিতে পারবো এখান থেকে, আর এটা আমরা তো এই রাখবো, এক্স এর জায়গাতে কত পুট করবো, এ বাই √2 পুট করবো। দেখে নাও ভালো করে, এখানে আমরা টি ইজিক্যাল টু আমরা জানি যেটা হচ্ছে 2 পাই বাই হচ্ছে ওমেগা হয়, ওমেগাটাকে এখানে পাঠালে টিটা নিচে আসবে, তাহলে ওমেগা ইজিক্যাল টু যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 2 পাই বাই হয়ে যাবে ক্যাপিটাল টি। তাহলে ওমেগা কত দাঁড়াবে, 2 পাই বাই হচ্ছে ক্যাপিটাল টি এর মান কত, ক্যাপিটাল টি এর মান 8। তাহলে এখানে 8 পুট করলাম, 2 আর 8 কেটে গেল, 4 থাকবে।
তাহলে উত্তর দাঁড়ালো π/4। তাহলে এই যে ওমেগার মান সেটা হচ্ছে π/4 দাঁড়ালো, এখানে পুট করো। আর এক্স এর জায়গাতে কত, এক্স এর জায়গাতে a/√2 পুট করো। তাহলে এখানে থাকলো a/√2 = a ইন্টু সাইন, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে π/4 আর এখানে হচ্ছে তোমার কত t, এটা পুট করলাম। এবার a আর a কেটে গেল, এখানে থাকলো 1/√2। তাহলে সেটা লিখছি আপাতত, সেটা হচ্ছে 1/√2 = হচ্ছে সাইন π/4 আর হচ্ছে t থাকছে, এটা থাকছে। আচ্ছা দেখো 1/√2 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রির ভ্যালু, মানে সাইন π/4 এর মান, π/4 এর মান কত হয়, π/4 এর মান হচ্ছে সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2। এখানেও থাকছে কত, সাইন π/4 t থাকছে। দুদিক দিয়ে সাইন তুলে দিলাম, তাহলে এখানে থাকছে কত π/4 = থাকছে π/4 ইন্টু থাকছে হচ্ছে t। π/4 কেটে গেল, এখানে থাকলো t, তার মানে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে ঘুরিয়ে কথাটা বললে t = 1 হবে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও ভালো করে কি করলাম। বলছে যে কোন সময় গতিশক্তি আর স্থিতিশক্তি সমান হয়, সেটা হচ্ছে x = a/√2 সময় সমান হয়। তাহলে x এর জায়গাতে a/√2 পুট করেছি, এর জায়গায় a আছে, ওমেগার জায়গাতে π/4 কেন পুট করলাম, এটা হচ্ছে কোশ্চেন। এই যে এখান থেকে আমাদেরকে t দেওয়া আছে, তাহলে t থেকে আমরা ওমেগা ক্যালকুলেশন করেছি, এখানে দেখে নাও t = 2π/ω, ওমেগাটা এখানে পাঠালাম, টিটা নিচে গেল। t এর জায়গাতে কত আছে, t এর জায়গায় 8 আছে, বসিয়ে সলভ করে π/4, ওমেগার জায়গায় বসিয়েছি, টির জায়গায় বসিয়েছি, কাটাকুটি করেছি, সলভ করেছি। এবারে এখানে যে 1/√2 আছে, 1/√2 মানে সাইন π/4, দুদিক দিয়ে সাইন তুলে দিয়েছি, ক্যালকুলেশন করে t = 1, 1 সেকেন্ড পরে। ঠিক আছে, t = 1 সেকেন্ড পরে, এই 1 সেকেন্ড পরে তোমার হচ্ছে কি হবে, এই কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটো সমান হবে। পরের কোশ্চেনটাতে বলছে একটি সরল দোলককে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ফলে তার পর্যায়কাল 0.1% বৃদ্ধি পায়। ঠিক আছে, একটা স্থান থেকে যখন আমি অন্য স্থানে নিয়ে যাব পর্যায়কালটা বেড়ে যাবে 0.1% মতো। ঠিক আছে, কোশ্চেন করছি হচ্ছে 22 দাগের কোশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথম অবস্থায় যে পর্যায়কাল t যেটা, সেটা হচ্ছে তোমার কত হচ্ছে t1, যেটা সেটা হচ্ছে তোমার 2π√L/g হয়। ঠিক আছে, এটা আমরা জানি। এবার এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাওয়ার ফলে পর্যায়কালটা কী হবে, বেড়ে যাবে। তাহলে কত পার্সেন্ট বেড়ে যাবে বলে দিয়েছে, 0.1% মতন বেড়ে যাবে, এত পার্সেন্ট বেড়ে যায়। তাহলে t2 যেটা হবে সেটা হচ্ছে t1 এর সাথে, t1 তো থাকবেই, তার সাথে 0.1/100 এত হবে। দেখো ভালো করে এই জায়গাটা বুঝতে পারলে কিনা, এই জায়গাটাই লোকে বুঝতে পারে না। কি বলছে যে নতুন যে পর্যায়কালটা হবে সেটা আগের পর্যায়কালের থেকে 0.1% বেশি হবে। তাহলে আগের পর্যায়কাল তো t1 ছিলই, এর সাথে আরও 0.1/100 এটা বেড়ে যাবে, এইটুকু পার্ট আরও বেড়ে যাবে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, t2 তো থাকবেই, কিন্তু আগের পর্যায়কালের সাথে t1টা 0.1/100 এত পার্সেন্ট বেড়ে যাবে। এতটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক কিছু নেই, আর হয়ে গেছে এতটা অবধি অঙ্ক বুঝতে পারলে। আগের পর্যায়কাল t1 ছিল, কিন্তু পর্যায়কাল কত বেড়েছে, 0.1%। তাহলে পর্যায়কাল যদি 0.1% বাড়ে, তাহলে t1টা তো t1ই থাকবে, তার সাথে আরও বেড়েছে, তাহলে এতটা অবধি তো থাকবেই, তার সাথে আরও বেড়েছে, তাহলে t1 × 0.1/100 এটা হবে। এবার এটাকে যদি সলভ করো, তাহলে এখান থেকে পয়েন্ট তুললে নিচে একটা 10 আসে, তাহলে এটাকে যদি সলভ করো, এটা কত আসবে বলো তো, 1000 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসবে 1000 প্লাস হচ্ছে t1 বাই হচ্ছে 1000 হচ্ছে। দেখো এই যেটা বুঝতে পারলে কিনা, লসাগু করলাম, লসাগু করার পরে তাহলে এখানে কত হচ্ছে, নিচে হচ্ছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 1000-এর লসাগু করলে 1000 হবে, 1কে 1000 দিয়ে ভাগ করলে 1000 হলো, 1000কে t1 দিয়ে গুণ করলাম, 1000 t1, 1000কে 1000 দিয়ে ভাগ করলাম 1 হলো, 1কে t1 দিয়ে গুণ করলাম, তাহলে শুধু t1 হলো। এখানে পয়েন্ট উঠে গেছে, ফলে শুধু একটা 1 আছে। তাহলে এইটা হচ্ছে ভ্যালু, যে 1000 t1 প্লাস t1 মানে এটা হবে 1001 t1 বাই হচ্ছে 1000, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কার, এটা হচ্ছে t2 ভ্যালু, t2 ভ্যালু এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, আর t1 এর ভ্যালু কত ছিল, এটা ছিল। ঠিক আছে, মনে রাখতে পারবে যে এই t2 জায়গাতে আমরা যদি চাই 2π√L/g আমরা পুট করতে পারি। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখো আমাদের যেটা প্রাথমিক অবস্থা ছিল, যেখানে আমরা প্রথমে আমাদের পৃথিবীতে যেখানে মানে বস্তুটাকে মাপা হয়েছে, সেখানে হয়তো দেখা গেল যে অভিকর্ষ ত্বরণ সেটা g1 ছিল। আমি যখনই স্থান চেঞ্জ করব, আমাদের যে অভিকর্ষ যে ত্বরণটা সেটার পরিবর্তন আসবে। মানে এই যে t2টা, যেটা t2-র ফর্মুলা কী হবে, 2π√L/g2 হবে। এখানে g2 কেন হলো বলো তো, আমি তো একটা স্থান থেকে অন্য একটা স্থানে গেছি,
একটা স্থান থেকে অন্য একটা স্থানে গেছি, তাহলে একটা স্থান থেকে যখন অন্য একটা স্থানে যাব তখন অভিকর্ষ ত্বরণে নিশ্চয়ই চেঞ্জ আসবে। তাই জন্য টি2 জায়গাতে আমরা কত পুট করতে পারি, টি2 জায়গায় আমরা পুট করতে পারি 2π√L/g2 পুট করতে পারি। বোঝা গেল এতটা অবধি? এতটা অবধি নিশ্চয়ই বুঝতে কারো সমস্যা নেই। টি এর জায়গাতে আমরা কত পুট করি, নর্মালি 2π√L/g পুট করি, কিন্তু আমি যখন প্রাথমিক অবস্থানে ছিলাম, যেখানটাতে প্রথমে ছিলাম, সেখানটাতে অভিকর্ষ ত্বরণটাকে যদি g1 ধরি, তাহলে আমরা যখন এক স্থান থেকে অন্য একটা স্থানে মুভ করব তখন সেখানে অভিকর্ষ ত্বরণটাই চেঞ্জ আসবে, যেটা হচ্ছে g2 হবে। g1 ছিল আগে, এটা হবে g2 হবে, আর কিচ্ছু চেঞ্জ আসবে না। ব্যাস, এবার এখানে যেরকম 1001 বাই হচ্ছে 1000 ছিল সেরকম লিখবো ইনটু এই টি1 এর মানটা কত বলো তো, টি1 এর মান এইটা, মানে হচ্ছে 2π√L/g1, এটা লিখবো। এবার জাস্ট কাটাকুটি করতে হবে। দেখো 2π কেটে গেল, L কেটে গেল, তাহলে এখানে থাকছে কত, এখানে থাকছে হচ্ছে তোমার হচ্ছে √1/g2, এখানে থাকছে হচ্ছে √1/g1, ঠিক আছে, এইটা থাকছে। আমি g1টাকে আমি উভয় দিকে বর্গ করে দিচ্ছি। উভয় দিকে যখনই বর্গ করব, এই পাশে যখনই স্কোয়ার চাপাবো, ধরো এখানে আমি স্কোয়ার করলাম আর আমি গোটা রাশিটার এখানে আমি স্কোয়ার করলাম, যখনই আমি স্কোয়ার করবো কী হবে বলো তো, স্কোয়ার করার ফলে রুটটা উঠে যাবে, মানে এখানে হয়ে যাবে 1/g2 হয়ে যাবে, ইজিক্যাল টু 1000/1000, 1001/1000, এটার যখন আমি বর্গ করব তাহলে এটা 1001 ইন্টু 1001 বাই হচ্ছে 1000 ইন্টু 1000 হয়ে যাবে, ইন্টু এখানে এই রুট, এই যে স্কোয়ারটা করা আছে এর ফলে রুটটা উঠে যাবে, মানে এটা 1/g1 হয়ে যাবে, 1/g1 হয়ে যাবে। এই g1টাকে আমি ওপরে তুলে নেবো, নিয়ে তারপর 1 মাইনাস করে দিলেই আমার কাজ শেষ। দেখে নাও ভালো করে, আমি এখানে সলভ করছি। এবার এই g1টাকে আমি ওপরে তুলছি, নিচে আছে g1টা, এই 1 জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে g1 বাই হয়ে যাবে g2 ইজিক্যাল টু, যেটা হবে দুটো 1001কে গুণ করে তাকে 1000 দিয়ে ভাগ করব, তাহলে দেখো কত, 1001 গুণ করে তাকে দুটো 1000 দিয়ে ভাগ করলে উত্তর যেটা আসে সেটা হচ্ছে এইটা 1.002 এত মতো আসছে। এবার আমরা একটা জিনিস জানি যে হচ্ছে আমাদেরকে যেহেতু শতকরায় কত চেঞ্জেসটা বার করতে দিয়েছে, সেটার ফর্মুলা হচ্ছে, শতকরা পরিবর্তনের ফর্মুলা হচ্ছে g1 মাইনাস g2, যে পরিবর্তনটা হয়েছে তাকে অন্তিম পরিবর্তন দিয়ে ভাগ করো, করে তার সাথে একটা 100 গুণ করো, এইটা করে যে পার্সেন্টেজটা বেরোবে, দেখে না ভালো করে, g1 মাইনাস g2 বাই g2 ইন্টু 100 করে যে পার্সেন্টেজটা বেরোবে সেটাই হচ্ছে এটার ভ্যালু। তাহলে তাই করছি, দুদিকে 1 মাইনাস করছি, দুদিকে 1 মাইনাস করলে g1 বাই g2 মাইনাস 1, এখানে 1.002 মাইনাস 1, তাহলে এটাকে যদি লসাগু করি এটা আসবে নিচে g2, ঠিক আছে, এখানে আসবে g1 মাইনাস হচ্ছে g2, আর এখানে 1.002 থেকে 1 বিয়োগ হয়ে যাওয়ার পরে এটা পড়ে থাকবে 0.002 পড়ে থাকবে। দুদিকে 100 দিয়ে গুণ করছি, দুদিকে 100 দিয়ে গুণ করলে এটা হবে g1 মাইনাস g2 ডিভাইডেড বাই g2 ইন্টু 100, ঠিক আছে, ইকুয়াল টু এর সাথে 100 গুণ হওয়ার পরে এটা হয়ে যাবে 0.2% মতো হয়ে যাবে, এত পার্সেন্ট মতো হয়ে যাবে। দেখে না ভালো করে, এইটা আসবে অ্যান্সার, ঠিক আছে, নিজেরা হিসাব করে দেখে নিতে পারো, ঠিক আছে। মনে রাখবে যে শতকরা পরিবর্তন যখন অভিকর্ষ ত্বরণে জানতে চেয়েছে সেটা হচ্ছে g1 মাইনাস g2 বাই g2 ইন্টু 100, এটাই হচ্ছে শতকরা পরিবর্তন। তুমি চাইলে বই খুলেও দেখে নিতে পারো যে শতকরা পরিবর্তন মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় অভিকর্ষ ত্বরণ মাইনাস অন্তিম অবস্থায় ডিভাইডেড বাই অন্তিম অবস্থায়, আর শতকরা যেহেতু চেয়েছে ওই জন্য দুদিকে 100 দিয়ে গুণ করা হয়েছে। বোঝা গেল কি বললাম? তো এই হচ্ছে তোমার টোটাল ভ্যালু। এটাকে একটুখানি হিসাব করে নিজেরা একটুখানি অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু কঠিন আছে এবং এই ধরনের অঙ্কই পরীক্ষাতে বেশি আসে, একটুখানি দেখে নাও ভালো করে আর লিখে নাও ভালো করে। পরের কোশ্চেনটা দেখো কি দিয়েছে, বলছে চন্দ্রপৃষ্ঠের ভর এবং পৃথিবীর চন্দ্রপৃষ্ঠের ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 80 ভাগ এবং 4 ভাগ, ঠিক আছে, মানে চন্দ্রপৃষ্ঠের যে ভরটা হবে সেটা হচ্ছে পৃথিবীর ভরের 80 ভাগ, আর চন্দ্রপৃষ্ঠের যেটা ব্যাস হবে সেটা পৃথিবীর ব্যাসের 4 ভাগ হবে। তাহলে সবার আগে দুটো জায়গার অভিকর্ষজ ত্বরণটাকে জানা যাক। এটা কোশ্চেন নাম্বার কত করছি আমরা? কোশ্চেন নাম্বার 23 করছি, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে চন্দ্রপৃষ্ঠের যে ভর সেটা হচ্ছে মাস অফ মুন, এম দ্বারা লেখা হয়। এই চন্দ্রপৃষ্ঠের যে ভর সেটা হচ্ছে পৃথিবীর ভরের কত ভাগ? পৃথিবীর ভরের 80 ভাগ, ঠিক আছে, বলে দেওয়া আছে চন্দ্রপৃষ্ঠের ভর পৃথিবীর ভরের 80 ভাগ, মানে পৃথিবীর ভর হচ্ছে মাস অফ আর্থ, এটার 80 ভাগ হবে, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল টা হবে হচ্ছে me/80, এটা গেল। আর একটা কি বলে দিয়েছে, চন্দ্রপৃষ্ঠের যে ব্যাস, ঠিক আছে, সেটা পৃথিবীর ব্যাসের 4 ভাগ। তাহলে চন্দ্রপৃষ্ঠের ব্যাস মানে হচ্ছে আর মানে আর ই, যেটা দেখো অ্যাকচুয়ালি ব্যাস যদি 4 ভাগ হয়, মানে কোনো একটা জিনিসের কোনো কারোর ব্যাস যদি 4 ভাগ হয় তাহলে ব্যাসার্ধও তো তাই হবে, 4 ভাগই হবে, সিম্পল হিসাব না। আমি ধরো ব্যাস রয়েছে আমার 20 একটা, আর একটা রয়েছে হচ্ছে ব্যাস হয়তো 5 রয়েছে, তাহলে এই 5টা এই 20টাকে কত দিয়ে ভাগ করলে 5 পাবো? 4 দিয়ে। তাহলে আমি যদি 10কে যদি এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 10 হয়ে যাবে, তখন তো এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, তখন এটা 2.5 হয়ে যাবে। মনে করে দেখো এই 10কে 4 দিয়ে ভাগ করলে এটাও কিন্তু
আড়াই আসবে। মানে আমি ব্যাপারটা কি বলতে চাইছি তোমরা হয়তো বুঝতে পারছো না আমার কথাটা, মানে এই জায়গায় এইভাবে বললে বোঝাও যায় না, ভুলভাবে বলছি, জিনিসটা ঠিকভাবে ব্যাখ্যা দিতে পারছি না। তোমরা একটা কথা ভাবো, যদি আমরা ব্যাসকে ব্যাস যদি অন্য আর একটা ব্যাসের যদি 4 ভাগ হয়, একটার ব্যাস যদি অন্য একটা ব্যাসের 4 ভাগ হয়, তাহলে এটার ব্যাসার্ধ ওইটার ব্যাসার্ধেরও 4 ভাগই হবে, সিম্পল হিসাব। তাহলে ব্যাস বলে দিয়েছে মানে কি, আমরা ব্যাসার্ধ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি সেটা, যে পৃথিবীর যে ব্যাসার্ধটা, চাঁদের যে ব্যাসার্ধটা হবে সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 4 ভাগ। তাহলে চাঁদের ব্যাসার্ধকে রেডিয়াস অফ মুন বলা হয়, সেটা হচ্ছে RM দ্বারা লেখা হয়, আর সেটা হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ তার হচ্ছে 4 ভাগ। এটা হচ্ছে ভ্যালু, বুঝতে পারা গেছে এতটা অবধি? এবার দেখো, আমরা জানি যে চাঁদে অভিকর্ষজ ত্বরণকে লেখা হয় GM দ্বারা, এটা ইজ ইকাল টু হচ্ছে ক্যাপিটাল GMM বাই হচ্ছে RM তার হচ্ছে স্কোয়ার। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, চাঁদের অভিকর্ষ ত্বরণকে বলা হচ্ছে G দ্বারা লেখা হয়, মানে হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাট মুন, ঠিক আছে? এটা ইজ ইকাল টু G M বাই হচ্ছে R তার স্কোয়ার। এটা আমরা অভিকর্ষজ ত্বরণ, যেটা চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত, এটা আমরা মহাকর্ষ চ্যাপ্টারে শিখেছিলাম। যারা জানো তারা পারবে এটা বুঝতে, যারা জানো না তারা কিন্তু এটা বুঝতে পারবে না, আমি আগে থেকেও বলছি, ঠিক আছে? হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু এই জিনিসটা মনে রাখো যে চাঁদের পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটাকে লেখা হয় G দ্বারা, এটা ইজ ইকাল টু হচ্ছে GM বাই হচ্ছে RM তার স্কোয়ার, মানে চাঁদের পৃষ্ঠের ভর আর হচ্ছে চাঁদের ব্যাসার্ধ তার স্কোয়ার। ঠিক একই রকম ভাবে পৃথিবীর যদি অভিকর্ষ ত্বরণ GE ক্যালকুলেশন করি, তাহলে এটা মনে রাখতে হবে GME বাই আসবে হচ্ছে RE তার আসবে হচ্ছে স্কোয়ার, মানে পৃথিবীর পৃষ্ঠের ভর, মানে পৃথিবীর ভর বাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার, ঠিক আছে? আর জিটা হচ্ছে তোমার মহাকর্ষ ধ্রুবক, ওটা থাকবেই, এটা মনে রাখবে জিনিসটা। তাহলে এবার যদি এবারে চাঁদের অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দুটোকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা একটা দুটো অভিকর্ষ ত্বরণের একটা রেশিও পাবো। দেখো ভালো করে কি করতে চাইছি আমি, অ্যাকচুয়ালি এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি দুটো অভিকর্ষ ত্বরণকে ভাগ করছি, করে কি হবে দেখো, আমি 1 বাই হচ্ছে 2 করছি, কি লাভটা হবে দেখো ভালো করে, GM বাই হচ্ছে GE করছি, করলে আমাদের কি দাঁড়াচ্ছে, ক্যাপিটাল GMM বাই হচ্ছে RM তার স্কোয়ার বাই দিয়ে এইটা ক্যাপিটাল GME বাই হচ্ছে RE তার হচ্ছে স্কোয়ার। এবার এটাকে উল্টে দাও, উল্টে দিলে এরকম থাকবে GM সাফিক্সে RM তার হচ্ছে স্কোয়ার ইন্টু, এটা উল্টে গেল মানে RE ওপরে চলে গেল তার স্কোয়ার, নিচে আসবে হচ্ছে GME তার হচ্ছে স্কোয়ার থাকবে, সরি ME স্কোয়ার থাকবে না, শুধু ME হবে। এবার G আর G কেটে গেল। এবার দেখো এখানে আমরা যদি এই জায়গাটা থেকে একটুখানি সলভ করি, বা এখান থেকে আমরা ধরো এই জায়গাটা থেকে একটু সলভ করছি, দেখো এই জায়গাটা বুঝবে, এমইটা ওপরে আছে, তো এমইটাকে আমি যদি নিচে পাঠাই তাহলে কি হবে দেখতে, এটা এরকম হবে না, ক্যাপিটাল M আর এমইটা নিচে আসবে, মানে ME হবে ইকুয়াল টু, এখান থেকে এমই চলে যাচ্ছে কিন্তু এখানে তো 1 থেকে যাচ্ছে, তাহলে 1/80 হবে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, ম্যাথ জানতে হবে, ফিজিক্স পড়তে হলে ভাই ম্যাথ পারতে হবে। এখানে এমইটা ওপরে আছে, এটা নিচে পাঠালাম, তাহলে ওপরে MM/ME হয়ে যাবে, MM/ME হয়ে যাবে। এখান থেকে এমইটা যখন নিচে গেল এখানে 1 থাকবে, 1/80 থাকবে, তাহলে 1/80 থাকলো, ঠিক আছে? আমি কেন করলাম এই বলছি, দেখো এখানে একটা জিনিস আছে MM বাই হচ্ছে ME, এই জায়গাটাতে আমি কত পুট করব, 1/80 পুট করব, তাহলে আমি এখানে পুট করলাম 1/80, এটা পুট করে দিলাম ইনটু, দেখো ভালো করে এবার আমি কি করছি, RE ওপরে আছে, RMটা নিচে আছে, তাহলে আমি 4টাকে ওপরে পাঠাচ্ছি, RMটাকে নিচে পাঠাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমি এরকম লিখতে পারি যে 4টাকে এখানে পাঠালাম, RMটাকে নিচে পাঠালাম, মানে RE বাই হচ্ছে RM তার হচ্ছে ইকুয়াল টু 4 হচ্ছে। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, এই 4টাকে আমি এখানে পাঠালাম, RMটাকে তলায় পাঠালাম, মানে RE বাই RMটা নিচে চলে আসবে, RE বাই RM হবে, এই জন্য RE বাই RM করেছি, আর 4টাকে এখানে পাঠিয়েছি, তাহলে RE বাই RM ইকুয়াল টু 4 হলো। এবার দুদিকে বর্গ করে দিচ্ছি, দুদিকে বর্গ করলে এটা এরকম দাঁড়াবে, RE তার স্কোয়ার বাই হয়ে যাবে RM তার স্কোয়ার ইকুয়াল টু, এই 4 স্কোয়ার হয়ে যাবে মানে 16 হয়ে যাবে, দুদিকে বর্গ করেছি কিন্তু মনে রাখবে, তাহলে 16 হয়েছে। তাহলে এইখানে এই যে RE বাই RM যেটা, এই যে জিনিসটা, এটার জায়গাতে আমরা কত পুট করব, এটার জায়গাতে আমরা 16 পুট করব, তাহলে 80 আর 16 কাটাকুটি করলে নিচে থাকে হচ্ছে 5, মানে আমাদের যেটা GM, ঠিক আছে, বাই GE, এটা করে আমাদের দাঁড়াচ্ছে 1/5, মানে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/5 গুণ, ঠিক আছে? তাহলে জিটাকে দিয়ে পাশে দিয়ে গুণ করে দিই, তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে GM ইজ ইকাল টু GE বাই হচ্ছে 5, মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 5 ভাগ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 5 ভাগ হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? এই কন্ডিশনটা আমাদের কাজে লাগবে, এই কন্ডিশনটা দিলেই আমাদের অঙ্ক শেষ। তো আমরা এখানে এই কন্ডিশনটা কাজে লাগাবো, এই জায়গাটা আমি মুছছি, ঠিক আছে, এই জায়গাটা আমি মুছছি, এই ভ্যালুটা কাজে লাগাবো, GM ইজ ইকাল টু GE বাই 5। আমার কোশ্চেনে কি বলছে,
আমার কোশ্চেনে বলছে যে চন্দ্রপৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত হবে। দেখো আমরা সেকেন্ড দোলকের যে ফর্মুলা সেটা হচ্ছে টি ইজিক্যাল টু 2π√L/g, এটা জানি, ঠিক আছে। চন্দ্রপৃষ্ঠে বলছে মানে এখানে GM ইউজ করব, অর্থাৎ গ্র্যাভিটেশন অ্যাট মুন ইউজ করব, ঠিক আছে। এবার দেখো টি বলছে সেকেন্ড দোলক বলা আছে, সেকেন্ড দোলক মানে টি এর জায়গাতে কত বসাবো, এখানটাতে 2 বসাতে হবে। আমরা জানি যে একটা সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে, 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন বা পর্যায়কাল সম্পন্ন করে, কারণ সেকেন্ড দোলকের পর্যায়কাল যেটা হয় সেটা হচ্ছে 2 সেকেন্ড হয়। ওই জন্য টি এর জায়গাতে কত বসাবো, 2 বসাবো, তাহলে 2 = 2π হবে √L। এলটা আমাদেরকে বার করতে হবে, আর জিএম এর জায়গাতে আমরা পুট করতে পারি সেটা হচ্ছে GE/5 পুট করতে পারি। তাহলে এখানে পুট করলাম GE/ হচ্ছে 5, 5টা দেখো GE/5 রয়েছে, তো এই 5টা কিন্তু উল্টে যাবে, 5টা উল্টে যাবে, উল্টে গেলে নিচে আর 5টা থাকবে না, তখন এটা পাশে চলে আসবে 5টা, ঠিক আছে, এলের পাশে চলে আসবে। এবার 2 আর 2 কেটে দিলাম, এখানে 1 থাকে, দুদিকে বর্গ করে দিচ্ছি, বর্গ করে দিলে এটা হয়ে যাবে 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে হচ্ছে π² ইন্টু হয়ে যাবে এই বর্গ করবার জন্য এই রুটটা উঠে যাবে, তার মানে তখন থাকবে উপরে 5L, নিচে থাকবে GE। এই GE মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। এবার আমরা সবাই জানি যে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ কত হয়, এটা 980 হবে, এটা 980 হবে। কারণটা কি, কারণ এটা সব সেন্টিমিটারে ছিল, তাহলে এই জায়গাটা কত আসবে, 980 আসবে। এবার উত্তরটা ঠিক বেরোবে, ঠিক আছে, 980 হবে এই জায়গাটা, ঠিক আছে। 980কে ইসে দিয়ে ভাগ করতে হবে, 980.8 মতো আসছে, 19.88 মতো আসছে, 19.88 মতো আসছে, এটা আসছে, করে দেখে নিও তোমরা ক্যালকুলেটারে মেরে, এটাই আসবে 19.88 সেন্টিমিটার মতো আসবে। অঙ্কতে কোথাও ভুল হয়নি, জাস্ট ডেটাটাতে বসাতে ভুল করেছি, 980 হবে এটা, ঠিক আছে, ডেটাটা ঠিক করে নিও খালি। তাহলে এটা হয়ে গেল 23-এর দাগের অঙ্কটা। চলে আসি হচ্ছে নেক্সট অঙ্কতে। চলে আসলাম পরের কোয়েশ্চেনটাতে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 24-এ আসলাম। এই কোয়েশ্চেনটা একটু কঠিন কোয়েশ্চেন, একটুখানি মন দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবে না কোয়েশ্চেনটা। 24 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে, বলছে যে দুটি বস্তু কণা একই রেখার উপর সমবিস্তার সম্পন্ন দুটো সরল দোলগতি সম্পন্ন করছে। কণা দুটির সরণ যখন বিস্তারের অর্ধেক, তখন তারা বিপরীত দিক থেকে এসে পরস্পরকে অতিক্রম করে। মানে একটা সরল রেখার ওপর দুটো কণা মানে যাচ্ছে, মানে মনে করো এইখান থেকে একটা কণা এদিকে যাচ্ছে, আর একটা কণা এদিক থেকে এদিকে আসছে। বলছে এই কণাটা এদিকে যাওয়ার সময় আর এই কণাটা এদিকে আসার সময় কোনো একটা জায়গাতে, ঠিক আছে, যখন বিস্তারটা মানে এক্সটা যখন এই তোমার যখন সরণটা যখন বিস্তারের অর্ধেক মানে a/2, তখন এরা পরস্পরকে বিপরীত দিক থেকে এসে অতিক্রম করছে। এই জায়গাটাই হচ্ছে লোকে বুঝতে পারে না। মানেটা কি, মানে একটা কণা এই সরল রেখাটার ওপর এদিক থেকে এদিকে আসছিল, আর একটা কণা এই সরল রেখাটার ওপর এদিক থেকে এদিকে আসছিল। এবার এই দুটো কণা পরস্পরকে কি করেছে, এরম একটা কোনো পজিশানে পরস্পরকে অতিক্রম করছে। কোন পজিশানে অতিক্রম করছে বইতে বলে দেওয়া আছে, কোন পজিশানে করছে, এটা হচ্ছে x = a/2 পজিশানে অতিক্রম করছে, মানে বিস্তারের অর্ধেক পজিশানে এরা পরস্পরকে অতিক্রম করছে। বোঝা গেল এতটা অবধি। এবার দেখো কোয়েশ্চেনে বলছে যখন বিস্তারের অর্ধেক হয় তখন পরস্পরকে বিপরীত দিক থেকে এসে অতিক্রম করে, তাহলে তাদের দশা পার্থক্য নির্ণয় করো। মানে দশা পার্থক্য একটা আছে, এটা কনফার্ম, দশা পার্থক্য আমাকে বার করতে বলছে। তাহলে প্রথম যে কণাটা ছিল, অর্থাৎ এই যে কণাটা, এই কণাটার জন্য আমি যে সরল দোলগতির যে ইকুয়েশনটা ধরবো সেটা হচ্ছে x1 = বিস্তারটা একই ধরছি a sin ωt ধরলাম, ঠিক আছে, a sin ωt ধরলাম। আর একটা যে কণা রয়েছে, আর একটা যে কণা, সেটার জন্য ধরলাম x2 = a sin ωt প্লাস হচ্ছে আলফা, ঠিক আছে। এই আলফাটা কেন হলো, বা আলফা বা তুমি এটাকে ফাই দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, যেরকম আমি ফাই দিয়ে করছি, তাহলে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করো, অসুবিধা কী আছে। তাহলে সেকেন্ড যে কণাটার জন্য আমরা দশা একটা পার্থক্য আছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি যে ফেজ যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে ফাই রয়েছে। x2 = a sin ωt প্লাস ফাই, আর প্রথম কণাটার জন্য ধরলাম a sin ωt। কেন ধরলাম এই জিনিসটা কি বুঝতে পেরেছো? তার মধ্যে অবশ্যই একটা দশা পার্থক্য আছে, দুটো কণার মধ্যে অবশ্যই একটা কি আছে, দশা পার্থক্য আছে। এই দশা পার্থক্যটাই কত সেটা আমাকে বার করতে দিয়েছে কোশ্চেনে। তাহলে আমি ওই জন্য ফার্স্ট কণাটার ক্ষেত্রে x = a sin ωt ধরেছি, তাহলে পরের কণাটার ক্ষেত্রে অবশ্যই x = a sin ωt প্লাস ফাই ধরতেই হবে, তবেই তো বুঝতে পারবে এদের মধ্যে দশা পার্থক্য কত। দশা পার্থক্য কত হচ্ছে তুমি বলো, নিজেরাই বলো না, দশা পার্থক্য কত হচ্ছে। এটা ωt আছে আর এখানে ωt প্লাস ফাই আছে, তাহলে দশা পার্থক্য হবে ωt প্লাস ফাই মাইনাস ωt = হবে হচ্ছে ফাই, কারণ ωt কেটে যাবে, উত্তর পড়ে থাকবে ফাই। এই ফাইটাই হচ্ছে আমাদের কি ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য, ঠিক আছে, দশা পার্থক্য হবে, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম। তো এই দশা পার্থক্যটা আমাদের কত হচ্ছে, মানে ফাইয়ের ভ্যালুটা কত হচ্ছে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কোয়েশ্চেনে বলে দেওয়া আছে যে বিস্তারটা কত হবে, বিস্তারটা হচ্ছে এই সরণটা কত হবে, বিস্তারের অর্ধেক হবে। তার মানে x1 এর জায়গাতে আমি বসাবো
বা এক্সের জায়গাতে বা স্মরণের জায়গায় আমি বসাবো সেটা হচ্ছে a/2 বসাবো, ঠিক আছে। তাহলে এইখানেও স্মরণের জায়গাতে আমি বসালাম a/2, এখানেও আমি এখানে a আছে, এখানে সাইন ওমেগা টি যেরকম আছে ঠিক আছে, এ কেটে গেল, তাহলে এখানে 1/2 থাকবে। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সাইন ওমেগা টি, ঘুরিয়ে বলছি কথাটা, ইজিক্যাল টু কত থাকছে, ইজিক্যাল টু থাকছে হচ্ছে সাইন পাই/6 করে দিচ্ছি, ঠিক আছে। দেখো হাফ মানে কত বোঝায়, সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন এখানে কত লিখেছি পাই/6 মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে সাইন দুদিক দিয়ে তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকছে ওমেগা টি ইজিক্যাল টু যেটা থাকছে সেটা হচ্ছে পাই/6 দাঁড়াচ্ছে, এটা মনে রাখবে, পাই/6 দাঁড়ালো এটা। আচ্ছা, এটার ক্ষেত্রেও সেম বলেছে, এর যখন স্মরণটা বিস্তারের অর্ধেক হবে তখন অতিক্রম করবে, আবার এর স্মরণটাও তো তখন একই বলে দেওয়া আছে, বিস্তারের অর্ধেক হবে তখন পরস্পরকে অতিক্রম করবে। তাহলে সিম্পল হিসাব, এখানেও একটা কাজ করব, সেম জিনিস, a/2 পুট করব, এখানে a যেরকম আছে ঠিক আছে, সাইন ওমেগা টি প্লাস ফাই যেরকম আছে সেটা ঠিক আছে, এ কেটে গেল, তাহলে এখানে হাফ থাকলো, তাহলে কথাটা ঘুরিয়ে বললে সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই ইকুয়াল টু হচ্ছে 1/2 হবে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, এই জায়গাটা ঠিক আছে। এবার দেখো অনেকে ভুলটা কি করে, এইখানে সাইন পাই/6 লিখে অঙ্কটা সলভ করে দেয়। দেখো তাহলে দেখো তুমি যদি এখানে পাই/6 বলো, এটার মানে হচ্ছে হাফটার মান যদি তুমি বলো যে সাইন পাই/6 হবে, তাহলে ওমেগা টি এর মানও পাই/6, আবার ওমেগা টি প্লাস ফাই এর মানও পাই/6, তাহলে তো কোনো দশাপার্থক্যই থাকবে না, তাহলে তো বইতে যে কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করছে যে দশাপার্থক্য কত, তো কোনো দশাপার্থক্যই থাকবে না, তাহলে তো দুরকম কণা হলো না, তো তাহলে দুরকম সরল দোল গতি সম্পন্ন কণা হলো না, তো তাতে একটাই মানে হয়ে গেল। তাহলে আমাকে এখানে কি করা যাবে না, এখানে হাফের জায়গাতে সাইন পাই/6 পুট করা যাবে না, মানে আমাকে সাইনের পজিটিভ হাফই পুট করতে হবে, তবে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টকে ধরে, ঠিক আছে। মানে আমি কি করবো দেখো, একটুখানি কঠিন লাগতে পারে তোমাদের কাছে, বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। সাইন ওমেগা টি প্লাস ফাই যেরকম আছে থাকবে, এই হাফের জায়গাতে আমরা লিখবো সাইন পাই মাইনাস হচ্ছে পাই/6, এইটা করলে আমার আর কোনো প্রবলেম হবে না। কারণ দেখো আমি পাই লিখছি মানে আমি হচ্ছে দেখো এইখানটা বোঝাচ্ছি, আমি কি করছি, আমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছি পাইয়ের জন্য, তারপর আবার পাই/6 পিছিয়ে আসছি, মানে আমি কোন জায়গায় থাকছি, এরম একটা জায়গায় থাকছি, এই গোটাটা হচ্ছে আমাদের পাই, তার থেকে আমি কত পিছিয়ে আসছি, পাই/6 পরিমাণ পিছিয়ে আসছি, তার মানে এই পাই থেকে পাই/6 পিছিয়ে আসলাম, পাই থেকে পাই/6 পিছিয়ে আসলাম, তার মানে আমার এই জায়গাটাতে আমাদের কত হচ্ছে, হাফ উত্তর পেতে পারি, কারণ সাইন পাই মাইনাস পাই/6 এর মানও কিন্তু হাফ, তুমি ক্যালকুলেটারের মধ্যে মেরে দেখো সাইন 5 পাই মাইনাস 6 এর মান বা পাই মাইনাস পাই/6 এর মান, দেখবে হাফই পাবে, ঠিক আছে। কারণ এটা হাফ মানে কি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে এবং সাইনের পজিটিভ ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে দুদিক দিয়ে সাইন তুলে দিলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওমেগা টি প্লাস হচ্ছে ফাই ইজিক্যাল টু দাঁড়াচ্ছে পাই মাইনাস হচ্ছে কত, পাই/6 দাঁড়াচ্ছে। এবার দেখো আমরা এখানে কত করেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওমেগা টি আছে, তাহলে এই ওমেগা টির ভ্যালু কত, পাই/6, এখানে বসিয়ে দিলেই ফাইটা বেরিয়ে যাবে, আমাদের এই ফাইটাই ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে এখানে আমরা বসাচ্ছি পাই/6 প্লাস ফাই, ঠিক আছে, ইকুয়াল টু পাই মাইনাস হচ্ছে পাই/6। এবার পাই/6টাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে ফাইয়ের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পাই মাইনাস পাই/6 মাইনাস পাই/6, তো লসাগু করবে তুমি, লসাগু তুমি নিজেও পারবে করতে, তাহলে ফাইয়ের যে মানটা দাঁড়াবে আলটিমেটলি, লসাগু করে দিলাম একবারে 6, তাহলে দুটো 6 আছে মানে 6 লসাগু হবে, তাহলে এখানে হবে 6 পাই মাইনাস 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে শুধু পাই, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে শুধু পাই, তাহলে 6 পাই মাইনাস হচ্ছে 2 পাই, মানে হচ্ছে উত্তর আসবে অল টোটাল 4 পাই বাই আসবে 6। তো এবার এইটাই আমরা এখান থেকে ক্যালকুলেশন করব যে ফাইয়ের মান 4 পাই/6 মানে কত, আমি সাইডে করছি দেখো, এখানে ফাইয়ের মান বেরিয়েছে আমাদের 4 পাই/6 বেরিয়েছে। এবার 4-এর জায়গায় 4 থাকলো, পাইয়ের মান হচ্ছে 180, নিচে থাকলো 6 আর 180 কাটলাম মানে 30, 4 গুণ করলে 120 ডিগ্রি, এই 120 ডিগ্রিটাই হচ্ছে ফাইয়ের মান বা হচ্ছে দশা পার্থক্য, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো, প্রথমটার ক্ষেত্রে ওমেগা টি ধরেছি, সেকেন্ডটার ক্ষেত্রে কিছু একটা দশা পার্থক্য ধরে নিলাম যে এক্সট্রা হচ্ছে দশা পার্থক্য, সেটা হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। এবার জাস্ট খালি সলিউশন করেছি, বলে দেওয়া আছে বিস্তারের অর্ধেক স্মরণ, তাহলে এক্সের জায়গাতে a/2 পুট করেছি, এখানেও বলে দেওয়া আছে এক্সের জায়গায় a/2 হবে, তো পুট করেছি, করে এটার ভ্যালু বেরিয়েছে ওমেগা টি ইজিক্যাল টু পাই/6, আর এখানটা সলভ করতে গিয়ে আমাদের হাফের জায়গাতে পাই/6 পুট করা যাবে না, কারণ এটাও যদি ওমেগা টি প্লাস আলফাও যদি পাই/6 হয়, আর এখানে যদি ওমেগা টিও পাই/6 হয়, তাহলে দশা পার্থক্য থাকবে না কিছু, তাহলে দশা পার্থক্য 0 হয়ে যাবে, তাহলে দুটো সরল দোল গতি সম্পন্ন কণা হবে না, তার মানে নিশ্চয়ই এর কিছু দশা পার্থক্য আছে।
এইটার জন্য আমরা হাফের জায়গাতে আমরা সাইনের যেটা আর একটা পজিটিভ ভ্যালু হয় সেকেন্ড কোয়াড্রেন্টের থেকে পিছিয়ে আসতে হয়, সেকেন্ড কোয়াড্রেন্টের মানে পাই থেকে যদি আমরা π/6 বিয়োগ করি তাহলেও আমরা উত্তরটা হাফই পাই। ক্যালকুলেটারে মেরে দেখে নিও, সাইন ব্র্যাকেটের মধ্যে পাই মাইনাস π/6 মেরে মানে 180 মাইনাস 30 ডিগ্রি মানে 150 ডিগ্রি হবে। 150 ডিগ্রি মেরে দেখো যে ওটার মানও কিন্তু হাফই হবে, ঠিক আছে, সাইন 150 ডিগ্রি মানও হাফ হয়। তাই জন্য আমরা এখানে কিন্তু এই যে এটা লিখেছি সাইন পাই মাইনাস π/6, এটা মান হচ্ছে সাইন 150 ডিগ্রির মান। তো এটার মান হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার হাফ হবে। তো এইটা হচ্ছে তোমার টোটাল ভ্যালু। একটুখানি ক্যালকুলেশনটা দেখে একটু মন দিয়ে শুনে এই অঙ্কটা, ভিডিওটা দরকার হলে আরেকবার প্লে করে দেখো, ঠিক আছে, বুঝতে পারবে। একটু কঠিন আছে এই অঙ্কটা আমি জানি, ঠিক আছে, একটুখানি ভালো করে দেখে নিও। চলো আসা যাক নেক্সট অঙ্কতে। যে 100 সেন্টিমিটার দীর্ঘ একটি দোলককে সেকেন্ড দোলক হিসেবে ব্যবহার করলে, ঠিক আছে, 100 সেন্টিমিটার দীর্ঘ একটা দোলক রয়েছে, ঠিক আছে, এটা কোয়েশ্চেন নাম্বার কত হবে ভাই? কোয়েশ্চেন নাম্বার 25 হবে, ঠিক আছে। 100 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে এল এর মান হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক আছে। এটাকে কী হিসেবে ব্যবহার করতে হবে? এটাকে ব্যবহার করতে হবে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে যার ক্যাপিটাল টিটা হয় 2, ঠিক আছে, এই হিসাবে ব্যবহার করলে, ঠিক আছে, যে দোলকটি কত দিনে কত স্লো বা কত ফাস্ট হয়ে যাবে। আমরা জানি যে টি ইজিক্যাল টু, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 2π√ওভার স্মল এল বাই হচ্ছে জি হয়, এটা হচ্ছে আমাদের ফর্মুলা হয়। তো এই জায়গাটাতে আমরা টি ড্যাশ ধরে করব, কারণটা আমি বলছি শোনো। আমাদের যেটা টি ছিল সেটা 2 সেকেন্ড, মানে প্রাথমিক অবস্থা যে সেকেন্ড দোলকটা ছিল সেটা হচ্ছে টিটা হচ্ছে 2 সেকেন্ড। আর আমরা যে নতুন দোলকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে টি ড্যাশ ধরে কাজ করব। তাহলে আমরা বুঝতে পারবো টি থেকে টি এ ড্যাশের মাইনাস করে যে কতটা স্লো বা ফাস্ট হয়েছে। মানে আমাদের যেটা সেকেন্ড দোলক হবে, ঠিক আছে, আমাদের যে ফাস্ট বা স্লো যেটা হবে সেটা হচ্ছে টি ড্যাশ ধরে কেন করছি, কারণ প্রাথমিক অবস্থায় যে দোলকটা দাবা ছিল সেটার যত সেকেন্ড ধরে এটা মানে একটা পর্যায়কাল সম্পন্ন করতো, সেকেন্ড দোলকটা মানে পরের দোলকটা কত সময় ধরে পর্যায়কাল সম্পন্ন করছে, মানে কত সময় নিচ্ছে সেটা আমরা আর কি বার করবো আর কি। তাহলে টি ড্যাশটা টি ড্যাশই থাকলো, 2π-এর জায়গায় 2π রাখলাম, √ওভার এল এর জায়গাতে কত বলে দেওয়া আছে 100 লিখলাম। আচ্ছা, এখানে 900 এর জন্য আমাদের উত্তর মিলছিল, এটা 981 ধরে করব। তো 981 ধরে যদি করি, স্লো হবার যে রেট হচ্ছে টি ড্যাশ ইজিক্যাল টু 2.00606, এইটা আসছে আমাদের অ্যান্সার টি ড্যাশের মান। এবার স্লো রেটের দেখো ফর্মুলাটা আমি এখানে লিখে রেখেছি, ডেল্টা টি ইজিক্যাল টু টি ড্যাশ মাইনাস টি বাই হচ্ছে ক্যাপিটাল টি, এটা হচ্ছে স্লো রেটের ফর্মুলা। কিন্তু এটা কিন্তু গোটা দিনে না, গোটা দিনে করবার জন্য এর সাথে কত দিয়ে গুণ করতে হবে? 86,400 সেকেন্ড গুণ করতে হবে, কারণ একটা দিনে কত সেকেন্ড কমপ্লিট হয়? 86,400। তাহলে এই গোটা নাম্বারটার সাথে আমি গুণ করব 86400, এত সেকেন্ড দ্বারা গুণ করবো। দেখো যেটা বুঝলাম কিনা, 86,400 দ্বারা গুণ করলাম এই নাম্বারটার সাথে। কেন করলাম বলো তো? একটা দিনে কত সেকেন্ড হয়? 86,400 সেকেন্ড। এবার স্লো রেটটা বার করে তার সাথে 86,400কে গুণ করলে যে টাইমটা পাবো সেটা হচ্ছে স্লো রেট হবে। তো এটা আমি করছি, দেখো টি ড্যাশের মান কত? টি ড্যাশের মানে এইটা 2.00606 মাইনাস টি মানে হচ্ছে পর্যায়কাল, সেকেন্ড দোলক আছে তাহলে তার পর্যায়কাল 2 হবে, বাই দিয়ে এখানেও 2 হবে, ইন্টু এর সাথে যদি আমি 86,400কে গুণ করি তাহলে কত বেরোচ্ছে দেখো, আমি ক্যালকুলেটারে মেরে দেখাচ্ছি, -2 করে যেটা বেরোলো সেই অ্যান্সারটাকে ভাগ করব হচ্ছে 2 দ্বারা, করে আবার তাকে গুণ করতে হবে হচ্ছে 86,400 দ্বারা, করলে আমাদের যেটা বেরোচ্ছে তাকে যদি আবার 60 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসছে 4 মিনিট 21 সেকেন্ড মতন অ্যান্সার আসছে, 4 মিনিট 21 সেকেন্ড মতো অ্যান্সার আসছে। তোমরা এটা করে নেবে নিজেরা, বুঝতে পারলে তো? আমাকে এই 86,400টা কেন গুণ করলাম? কারণ এইটা গুণ করলাম একটা দিনে কত হচ্ছে তার জন্য। তো এটা করে টোটাল অ্যান্সারটা সেকেন্ডে বেরোবে, আমি একেবারে মিনিটে বার করেছি, তার জন্য সেটাকে আরেকবার 60 দ্বারা ভাগ করেছি, করে আমাদের এইটা হচ্ছে 4 মিনিট 21 সেকেন্ড মতো অ্যান্সার এসছে। ঠিক আছে, তাহলে এটা করে নিও, ঠিক আছে। স্লো রেট হওয়ার ফর্মুলাটা মুখস্থ রাখবে, টি ড্যাশ মাইনাস টি বাই হচ্ছে টি, এটা হচ্ছে টি ড্যাশ, আগেরটা টি ছিল, তাহলে টি ড্যাশ মাইনাস টি, আর আগের অরিজিনালটা দিয়ে ভাগ করতে হবে, করলে আমাদের এই উত্তরটা আসবে 86,400 সেকেন্ড। দেখে নিও একটুখানি অঙ্কটা, ঠিক আছে। এই হচ্ছে 25এরটা। চলে আসি, বলছে যে 40 সেকেন্ডে, বলছে যে এটা 40 সেকেন্ডে 20টা পূর্ণ দোলন সম্পন্ন করে, মানে কথাটাকে আমি ঘুরিয়ে বলতে পারি যে 20টি পূর্ণ দোলন সম্পন্ন হয় কত সেকেন্ডে? সেকেন্ডে হয় হচ্ছে 40 সেকেন্ডে, ঠিক আছে, 40 সেকেন্ডে। তাহলে আমাকে একটি পূর্ণ দোলন কত সেকেন্ডে সম্পন্ন হবে? 1-এর সাথে 40-এর গুণ, 20টা তলায় ভাগ, 1 × 40 বাই হচ্ছে 20, মানে কাটাকুটি করলে এটা হচ্ছে 2 সেকেন্ডে সম্পন্ন হয়। বোঝা গেল কি বললাম? আমাকে একটা পূর্ণ দোলন কত সেকেন্ডে সম্পন্ন হয় সেটাকে সবসময় বার করতে হবে, কারণ তবেই আমাদের পর্যায়কাল বেরোবে। তাই জন্য 20টা পূর্ণ দোলন সম্পন্ন হয় 40 সেকেন্ডে, কোশ্চেনে বলে দেওয়া আছে, তো আমি হিসাব করবো হচ্ছে একটা পূর্ণ দোলন কত সেকেন্ডে সম্পন্ন হয়। তো একটা পূর্ণ দোলন সম্পন্ন হয় কত সেকেন্ডে? 20টা যদি 40 সেকেন্ড হয়, একটা 2 সেকেন্ডে হবে, 1-এর সাথে 40-এর গুণ, 20টা নিচে ভাগ, অর্থাৎ 2 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এই যে 2 সেকেন্ডটা বেরোচ্ছে,
এটা হচ্ছে আমাদের কি ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি বেরিয়ে গেল কত, 2 সেকেন্ড বেরিয়ে গেল। আচ্ছা আমাদেরকে কি বার করতে, আর কি দেওয়া আছে, 1 মিটার দৈর্ঘ্য সুতো বলে দিয়েছে, ঠিক আছে 1 মিটার দীর্ঘ সুতো বলে দিয়েছে, মানে এল এর মান বলে দিয়েছে 1 মিটার, ঠিক আছে এটাও বলে দেওয়া আছে, টিও বলে দেওয়া আছে। আমাকে কি বার করতে বলছে, অভিকর্ষ ত্বরণের মান কত, খুব ইজি কোশ্চেন, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে আমাকে জিটাকে বার করতে দিয়েছে, ঠিক আছে তা টি এর মান কত বেরিয়েছে, টি এর মান 2, এখানে বসাবো 2 ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল এর মান কত, এল এর মান হচ্ছে 1 বসালাম, জি এর মান কত, জি এর মানটাই জানি না, না তাহলে জি এর মানটা হচ্ছে, জি এর মানটাই বার করতে হবে, 2 আর 2 কেটে দিলাম, তাহলে দেখো দুদিকে যদি বর্গ করে দিই এখানে 1 থাকে, এখন যদি বর্গ করে দিই দুদিকে তাহলে এটা হয়ে যাবে কত, 1 হয়ে যাবে, পাইয়ের বর্গ করার পর এটা পাই স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এই রুটেরও বর্গ হয়ে যাবে, মানে রুটটা উঠে যাবে স্কোয়ার করার ফলে 1 হয়ে যাবে, নিচে জি হয়ে যাবে, তাহলে জিটাকে এখানে গুণ করে দিচ্ছি, তাহলে জিটাকে যদি এখানে গুণ করে দিই এটা হয়ে যাবে, উত্তর আসবে পাই স্কোয়ার, তাহলে পাই স্কোয়ারের মান কত হয়, পাই স্কোয়ারের মান হচ্ছে 9.87 মতন মান আসে, উত্তর করে আসছে 9.87 মতো অ্যান্সার আসছে, ঠিক আছে এইটা হচ্ছে অঙ্ক, কিচ্ছু নেই, টিটা ক্যালকুলেশন করবে, এল দেওয়া আছে, এল এর জায়গায় 1 পুট করবে, টি এর জায়গাতে টিটা তোমরা খালি বার করতে হবে, এখানে 9.87 মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার, এই ইউনিটটা কিন্তু লিখতে হবে মনে করে, ঠিক আছে এল এর মান 1 মিটার বলে দিয়েছে, 1 পুট করেছি, টি এর মান 2 সেকেন্ড হবে, এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট সলভ করেছি, করে জি এর মান বেরিয়েছে পাই স্কোয়ার, যেটা বেরিয়েছে 9.87। বলছে একটি সরল দোলগতি সম্পন্ন কোনো কণার ত্বরণ বলে দিয়েছে এ ইজ ইকাল টু মাইনাস বিএক্স, ঠিক আছে 27 নম্বর কোয়েশ্চেন, ত্বরণটা বলে দিয়েছে এ ইজ ইকাল টু মাইনাস বিএক্স, এটা নাকি ত্বরণ হবে, ঠিক আছে ভালো কথা, বলছে যে এক্স হলো সাম্যাবস্থান থেকে কণার দূরত্ব, পর্যায়কাল বার করতে দিয়েছে, পর্যায়কাল মানে ক্যাপিটাল টি কত বার করতে দিয়েছে। আচ্ছা আমরা এটা জানি তো যে টি ইজ ইকাল টু হয় 2 পাই বাই হচ্ছে ওমেগা হয়, তার মানে আমরা যদি ওমেগাটা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি, এর মধ্যে বসিয়ে দিলেই আমাদের বেরিয়ে যাবে সলিউশন, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের গিভেন সমীকরণ, এটা হচ্ছে প্রদত্ত, ঠিক আছে আমরা একটা সমীকরণ জানি ত্বরণের সাথে, সেটা হচ্ছে এ ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, দেখো এর জায়গাতে এ আছে, মাইনাসের জায়গা মাইনাস আছে, এক্সের জায়গাতে এক্স আছে, ওমেগা স্কোয়ারের জায়গাতে বি আছে, তার মানে আমরা লিখতে পারি যে ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু বি হবে। আমরা কি করে লিখলাম, এটা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে তুলনা করলাম, তুলনা করে লিখলাম ওমেগা স্কোয়ার ইকাল টু বি হবে, তাহলে এখান থেকে লিখতে পারি ওমেগা ইজ ইকাল টু রুট বি হবে, ঠিক আছে এই জিনিসটা বুঝতে পারলে, ওমেগা ইজ ইকাল টু রুট বি হবে, এবার এখানে সেটা বসাও, তাহলে টি ইজ ইকাল টু যেটা দাঁড়াবে 2 পাই ওমেগার জায়গাতে কত বসাবো, রুট বি বসাবো, এটাই হচ্ছে পর্যায়কাল, গল্প শেষ। দেখো চলে আসলাম আমরা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিওর 28 নম্বর প্রশ্নটাতে চলে আসলাম। 28 নম্বর প্রশ্নটাতে একটা কোয়েশ্চেন দিয়েছে যে সরল দোলগতি সম্পন্ন একটা কোনো কণার সমীকরণ দেওয়া আছে, কণার সমীকরণটা হচ্ছে y ইজ ইকাল টু 1 বাই রুটে সাইন ওমেগা টি, ঠিক আছে মাইনাস দিয়ে 1 বাই রুট বি কস ওমেগা টি, এই আকারে একটা সমীকরণকে দেওয়া আছে। বলছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে হচ্ছে কণাটার বিস্তারকে বার করতে হবে। একটা কথা মনে রাখবে যে বিস্তার আমরা তখনই বার করতে পারবো যদি আমরা এই আকারে সমীকরণটাকে আনতে পারি, অর্থাৎ x ইজ ইকাল টু a sin ওমেগা টি প্লাস ফাই, এই আকারটা যদি বানাতে পারি তবেই আমরা সমীকরণটাকে বার করতে পারবো বা বিস্তারটাকে আমরা বার করতে পারবো। এবার এই বিস্তার বার করবার জন্য আমাদেরকে এখানে একটা বুদ্ধি লাগাতে হবে, কি কাজ করতে হবে, দেখো এখানে যে 1 বাই রুটে যে জিনিসটা রয়েছে এটাকে আমরা ধরে নেব যে 1 বাই রুট এ ইকুয়াল টু ক্যাপিটাল এ কস ফাই, এটা ধরে নেব, ঠিক আছে এটা লিখে দেবে, এটা ধরি লিখে এটা করবে, ওরা বুঝিয়ে যাবে, এটা ধরে নেব। অনেকে কোশ্চেন করবে স্যার এটাকে এরকম এ কস ফাই কেন ধরলাম, আরে ভাই এটা না ধরলে আমরা এই আকারটা বানাতে পারবো না, এই আকারটা বানানোর জন্য আমাকে যেটা ধরতে হতে পারে আমি ধরবো, তাহলে এটাকে আমি কি করলাম এ কস ফাই ধরে নিলাম। আচ্ছা এখানে এই যে 1 বাই রুট বি এই জিনিসটা, এটাকে আমরা কি ধরে নেবো, এটাকে আমরা ধরে নেবো 1 বাই রুট বিটাকে, এটাকে ধরে নেবো হচ্ছে এ সাইন ফাই ধরে নেবো, ঠিক আছে এরকম অনেক জিনিস তোমাকে ধরতে হবে, ঠিক আছে যেটা ধরলে তোমাদের অঙ্ক সুবিধা হবে। তোমরা নিশ্চয়ই অঙ্ক করবার সময় এরকম অনেক জিনিস ধরেছো, যারা যোগফল গুণফল বা ত্রিকোণমিতিতে গুণিতক কোণ এরকম ধরনের অঙ্কগুলো করে এসছো, তারা দেখবে যে অনেক কিছু আমাদেরকে ধরে নিতে হয়, ঠিক আছে তো এই 1 বাই রুট বিটাকে ধরে নিয়েছি হচ্ছে এ সাইন ফাই, আর এটাকে ধরে নিয়েছি হচ্ছে এ কস ফাই। এবার এই এ কস ফাইটা যদি এই 1 বাই রুটের জায়গায় বসিয়ে দিই, আর এই 1 বাই রুট বির জায়গায় যদি এ সাইন ফাইটা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই আকারে সমীকরণটা এসে গেছে। চলো একবার বসিয়ে দেখি, তাহলে y ইজ ইকাল টু যেটা হবে এই 1 বাই রুটের জায়গাতে, 1 বাই রুটের জায়গাতে আমরা এ কস ফাই বসাবো, এখানে বসাচ্ছি এ কস ফাই, ঠিক আছে তারপর কি ছিল সাইন ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টি লিখলাম, মাইনাস দিয়ে 1 বাই রুট বির জায়গায় কি হবে এ সাইন ফাই, এখানে বসাবো এ সাইন ফাই, ঠিক আছে আর কি ছিল কস ওমেগা টি, তাহলে কস ওমেগা টি লিখলাম। দেখো আমরা যদি এখান থেকে এ কমন নিয়ে নিই তাহলে এটা থাকবে y ইজ ইকাল টু এ, আর কমন নামার পর দেখো ব্র্যাকেটের মধ্যে কি থাকছে কস ফাই, ঠিক আছে সাইন ওমেগা টি, ঠিক আছে মাইনাস দিয়ে সাইন ফাই, ঠিক আছে কস ওমেগা টি, এটা থাকছে জিনিসটা। এবার দেখো একটা জিনিস ভালো করে দেখো সাইন এ কস বি
মাইনাস দিয়ে কস এ সাইন বি, মানে কার ফর্মুলা এটা তোমরা নিশ্চয়ই জানো, অঙ্ক যারা করে এসছো, যে এ এই যে ফর্মুলাটা সাইন এ কস বি মাইনাস দিয়ে কস এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বির ফর্মুলা। এ মাইনাস বি মানে ওমেগা টি মাইনাস হচ্ছে ফাই, এটার ফর্মুলা। ভালো করে ভেবেচিন্তে কথা বলো, যে সাইন এ কস বি মাইনাস দিয়ে কস এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বির ফর্মুলা। এ বলতে ওমেগা টি আর বি বলতে হচ্ছে ফাই, এইটা লিখলাম সাইন এ মাইনাস বির ফর্মুলা। বোঝা গেল? সাইন এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে এটা হয়। এবার একটা জিনিস ভালো করে জাস্ট এবার এই জায়গাটার সাথে এই জায়গাটার কম্প্যারিজন করো। দেখো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে সাইন আছে, এখানে সাইন আছে, এখানেও ওমেগা টি আছে, এখানেও ওমেগা টি আছে, এখানে ফাই আছে, এখানেও ফাই আছে, শুধু প্লাসের জায়গাতে মাইনাস আছে, সেটা কোনো কথা না। তার মানে আমাদের এই যে আকারটা দরকার ছিল, আমরা এখানে এই আকারটা বানাতে পেরেছি, এই আকারটা বানাতে পেরেছি। এবার একটা কথা মাথায় রাখবে, কি কথা? সেটা হচ্ছে আমাদেরকে বিস্তার বার করতে দিয়েছে প্রশ্নতে, মানে এই ক্যাপিটাল এ, এটা এই এর মানটা কত, এ ইজিক্যাল টু কত, এইটা বার করা মানেই আমাদের বিস্তার বেরিয়ে যাবে, কারণ আমরা সমীকরণটাকে এই আকারে বানাতে পেরেছি। এটাই হচ্ছে সরল দোলগতির সমীকরণ, y ইজিক্যাল টু a sin ওমেগা টি মাইনাস ফাই, এটাই হচ্ছে সরল দোলগতির সমীকরণ। এবার এখানে আমাদের এই স্মল এটা, এই ক্যাপিটাল এটা আমরা বার করতে পারলেই আমাদের বিস্তার বেরিয়ে যাবে। কোশ্চেনে তো আমাদেরকে এই বিস্তারটাই বার করতে দিয়েছে, তাহলে আমরা ক্যাপিটাল এটা কিভাবে বার করব সেটাই আমাদের হচ্ছে কথা। দেখো ক্যাপিটাল এ বেরোবে এই জায়গাটা থেকে, এইটাকে কাজে লাগাও, এটাকে কাজে লাগালে বেরোবে। একটা কাজ করো, এর ইকুয়েশনটাকে 1 নাম্বার আর এই ইকুয়েশনটাকে 2 নাম্বার ধরে নাও, নিয়ে কি করো, 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার করে অ্যাড করে দাও, মানে 1 নাম্বার সমীকরণের বর্গ প্লাস করে 2 নাম্বার সমীকরণের কি করব, বর্গ করে অ্যাড করে দেবো, দুটোকে করে দিলেই আমাদের বেরিয়ে যাবে। দেখো এটার যখন বর্গ করবো এটা হবে 1/√a, তার হবে হচ্ছে স্কোয়ার, প্লাস চিহ্ন দিয়ে এটার যখন বর্গ করবো হবে এটা 1/√b, তার হচ্ছে স্কোয়ার, ইকুয়াল টু এ কস ফাই এর যখন বর্গ করবো এটা হবে এ স্কোয়ার কস স্কোয়ার ফাই, ঠিক আছে, প্লাস চিহ্ন দিয়ে সেকেন্ড সমীকরণ মানে এইটার যখন বর্গ করবো হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, সাইন স্কোয়ার ফাই আসবে, সাইন স্কোয়ার ফাই আসবে। এবার আমি একটা কাজ করছি, দুটোর মধ্যে থেকে এ স্কোয়ারকে কমন নেব, ঠিক আছে, তাহলে এখানে যেরকম আছে সেটা লিখি, 1/√a তার হচ্ছে স্কোয়ার, প্লাস দিয়ে 1/√b তার হচ্ছে স্কোয়ার। এখান থেকে দুটোর মধ্যে থেকে এইটার আর এইটার মধ্যে থেকে স্কোয়ারকে কমন নিলাম, স্কোয়ার চলে গেল, ব্র্যাকেটের মধ্যে থাকে হচ্ছে কস স্কোয়ার ফাই প্লাস হচ্ছে সাইন স্কোয়ার ফাই, এটা থাকলো ব্র্যাকেটের মধ্যে। তাহলে কস স্কোয়ার ফাই আর সাইন স্কোয়ার ফাই দুটোকে যোগ করলে 1 হয়, তাহলে এ স্কোয়ারের সাথে 1-এর গুণ হবে, মানে শুধু এ স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে আমি এই জিনিসটাকে আমি এই জিনিসটাকে উপরে সলিউশন করছি, ঠিক আছে, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা মুছে দিলাম, আমি উপরটাতে সলিউশন করছি, একটুখানি দেখবে ভালো করে, এই জিনিসটাকে টুকে এখানে সলিউশন করছি। দেখো আমাদের কি দাঁড়াচ্ছে 1 হচ্ছে, তাহলে আমি যদি এখান থেকে দেখো এই 1/√a স্কোয়ার প্লাস 1/√b স্কোয়ার লিখে এ স্কোয়ার লিখি, তাহলে কি অসুবিধা হবে? অসুবিধা হবে না। 1/√a স্কোয়ার প্লাস দিয়ে, ঠিক আছে, 1/√b তার স্কোয়ার, এটা লিখলাম, ইকুয়াল টু লিখলাম এ স্কোয়ার। আমি কি করলাম দেখো, এই কস স্কোয়ার ফাই আর সাইন স্কোয়ার ফাই এইটার জায়গাটাতে 1 পুট করলাম, তাহলে ইনটু দিয়ে যেহেতু 1 পুট করা আছে মানে এটা স্কোয়ারই থাকবে। এবার যদি আমি এখান থেকে স্কোয়ার তুলি তাহলে এখানে কি এসে যাবে, রুট এসে যাবে, ব্যাস গল্প শেষ। তার মানে এ বা ক্যাপিটাল এ মানে হচ্ছে অ্যাম্পলিটিউড, এটার মান দাঁড়ালো √1/a স্কোয়ার প্লাস দিয়ে √1/b স্কোয়ার। এ একটা লিখি না লিখলে সেটা কোনো অসুবিধা নেই, তাহলে √1/a স্কোয়ার প্লাস হচ্ছে 1/√b স্কোয়ার, এটা হচ্ছে ক্যাপিটাল এ বা অ্যাম্পলিটিউডের মান, আর এই এর মানটাই তোমাকে বার করতে বলেছিল, বেরিয়ে গেল। আমরা 28টা কোশ্চেন ছিল প্রবলেম সেট 1-এ, আমরা 28খানা প্রশ্নই তোমাদেরকে সলভ করে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা কি করব, আমরা গ্যাসের গতিতত্ত্বর যে প্রবলেম সেট 1টা রয়েছে সেটাকে নিয়ে সলিউশন করবার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এতটাই, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা দেখা হবে তোমাদের সাথে প্রবলেম সেট 1 নিয়ে গ্যাসের গতিতত্ত্বে।